এত কিছু? চোখে কি বেশি দেখেছো? নাও, কথা কম বলে খাওয়া শুরু করো। হৃদয় কপাট রাগ দেখিয়ে বলল। বৃষ্টি হৃদয়ের কোল ছেড়ে মায়ের দিকে তাকালো। তার বায়না মেটানোর এই সুবর্ণ সুযোগ। একটু আগেই সে এক বাটি চানাচুর সাবার করেছে, এখন সে চা খেতে চায়। মায়ের আঁচল ঘেঁষে দাঁড়িয়ে কোমর পেঁচিয়ে ধরে ফিসফিস করে পড়ল। আমিও চা খাবো মা। হৃদয় বৃষ্টির কথা শুনতে পেয়ে তড়ি ঘড়ি করে এক কাপ চা বাড়িয়ে দিয়ে বলল। এই নাও। অনামিকা হাত দিয়ে থামিয়ে বলল। তুমি খাও তো, আমি এনে দিচ্ছি। বৃষ্টি খুশি মনে বসে পড়ল। অনামিকা রান্নাঘরে ছুটল চা আনতে। হৃদয় চায় বিস্কুট ভিজাতে ভিজাতে বর্ষাকে জিজ্ঞেস করল। বর্ষা বলতে ইচ্ছে করছিল, কেন তুই জানিস না? কিন্তু তা না বলে ছোট্ট করে উত্তর দিল। কিছু না। তাহলে তুই এমন আজব বিহেভ করছিস কেন? কই? বুঝেও না বুঝে ভান করছিস। তুই কাকে বলছিস? হৃদয় চুপ হয়ে গেল। দম টেনে নিয়ে কথা ঘুরানোর জন্য বলল। মোবাইল বন্ধ কেন তোর? বন্ধ করে রেখেছি তাই। কেন করেছিস? আমার ইচ্ছে হয়েছে তাই। তেরামি করছিস? যা ভাবিস। হৃদয় কথা বাড়ালো না, মনোযোগ দিয়ে চায়ে চুমুক দিল। বর্ষা চায়ের কাপ হাতে নিয়ে সূক্ষ্ম চোখে হৃদয়কে দেখতে লাগলো। মনে মনে ভাবলো, মাঝে মাঝে কি অদ্ভুত পরিস্থিতিতে ফেলে আমাদের বিধাতা। এপারেও যাওয়া যায় না, ওপারেও না। অনামিকা চা নিয়ে এসে ওদের সাথে গল্প জুড়ে দিল। আগামীকাল ক্যাফেতে যাস, তোর সাথে কথা আছে। কেচি গেটের বাইরে দাঁড়িয়ে হৃদয় বলল। অনামিকা অনেক করে রাতের খাবার খেয়ে যাওয়ার কথা বলার পরও হৃদয় রইল না। কখন বর্ষার বাপ ভাই চলে আসে ঠিক নেই। তারা চলে এলে বিপাকে পড়ে যাব, তার আগেই কেটে পড়া ভালো। হৃদয়কে এগিয়ে দিতে কেচি গেট অবধি বর্ষা এসেছে। বর্ষা একবার কপাল কুঁচকে তাকিয়ে শান্ত গলায় বলল। কেন, তোর বন্ধুর গুণগান শুনতে? হৃদয় হাসল। বর্ষা রাগ উঠল। ও হাসার কি বলেছে? শ্বাস টেনে গলার স্বরে রাগেই ভাবিনে বলল। আমাকে আমার মতো ছেড়ে দে রিত। পারবো না, তোর সাথে আমার বন্ধুর জীবন জড়িয়ে আছে। বর্ষা অবাক হয়ে বলল। তোর বন্ধুর কথা চিন্তা করলি, আর আমি কি বানের জলে ভেসে এসেছি? ওর জন্য আমি সব করতে পারবো। আর আমার জন্য? তুই যদি সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড থাকতে চাস, তাহলে তোর জন্য আমার জান কুরবান, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে নয়। বন্ধুর জন্য নিজের ভালোবাসার মানুষের থেকে দূরে সরে চলে যাবি? হ্যাঁ, সবার আগে বন্ধুত্ব, তারপর বাকি সব। হৃদয়ের কথা শুনে বর্ষা প্রচণ্ড অভিমানী সুরে বলল। তুই কখনো আমার সামনে আসবি না রিত। বর্ষার চোখ বেয়ে কান্না ছিটকে বেরিয়ে আসতে চাইছে। তা চেপে হৃদয়ের উদ্দেশ্যে কথাটা বলে ধীর পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। হৃদয় জানে বর্ষা কাঁদছে। সামনের দেয়ালে পরপর কয়টা ঘুষি মারল হৃদয়। হাত ছিলে জ্বালা করছে, সেদিকে তার ধ্যানই নেই। এর থেকে মনের জ্বালা যে বহুগুণ তীব্র। হৃদয় লিখেছে তোমারই নাম, হাওয়া হাওয়া ছড়িয়ে দিলাম, তুমি আমার অনন্ত আশা। তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাষা এক পৃথিবী প্রেম, তুমি আমার আকাশ ছোঁয়া ভালোবাসা। বর্ষা আনমনে জানালার কাছে বসেছিল। কানে গানের সুর ভেসে আসছে। পাশে দালানের ফ্ল্যাটে টিভিতে গানটা বাজছে। পাশাপাশি দালান হওয়ায় অপর দালানের কথাবার্তা আওয়াজও বর্ষার রুমে আসে। দুই দালানের ফারাক শুধু এক হাতের। পশ্চিমের জানালা খুললে সামনের দালান ছাড়া অন্য কিছু দেখা যায় না, তাই বর্ষা ওই দিকের জানালা খুলল না। তোমায় এমন মন মরা ভালো লাগে না বর্ষা? অনামিকা বর্ষার পাশে বসতে বসতে বলল। বর্ষা ভাবির দিকে তাকিয়ে মলিন হাসল, চোখ দুটো বিষণ্ণতায় ঘেরা। অনামিকা এক হাত বর্ষার কাঁধে দিয়ে ফের বলল। যখন কোনো ডিসিশন নিতে পারবে না, তখন সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিবে। আল্লাহ তাই করবেন যা তোমার জন্য মঙ্গলজনক। আল্লাহ মাঝে মাঝে এমন পরিস্থিতিতে কেন ফেলে আমাদের? দম বন্ধ, রুদ্ধশ্বাস অনুভূতি, না যায় গিলে ফেলা, না যায় বের করে ফেলা। আবেগের বয়স ফেলে বাস্তবতা বোঝার বয়সে আমি নিজের মনের সাথে লড়াই করছি। বিষয়টা হাস্যকর না ভাবি? বর্ষা তাচ্ছিলের হাসি দিল। অনামিকা দীর্ঘশ্বাস চেপে বলল। আল্লাহ সর্বজান্তা। আল্লাহ আমাদের এরকম পরিস্থিতিতে ফেলে পরীক্ষা করেন। হেরে যেও না, শক্ত হয়ে পরিস্থিতির প্রতিঘাত করো। দিন শেষে তুমিই জিতবে। ভালো লাগে না কিছু, মনে হয় আমি আমার আসল সত্যটাকে হারিয়ে ফেলছি। নিজেকে হারতে দিও না ননদি, তাহলে তুমি সুস্থ থাকতে পারবে না। একটা কথা বলি। অনামিকা প্রশ্নসূচক দৃষ্টিতে বর্ষার দিকে চাতক পাখির মতো উন্মুখ হয়ে রইল সম্মতির জন্য।
বর্ষা সামনের থেকে দৃষ্টি সরিয়ে অনামিকার দিকে তাকিয়ে বলল। বলো। অনামিকা দম টেনে বলল। তোমার মনের বিরুদ্ধে কিছু করো না। তোমার মন যা চায় তাতে সায় দিও, নয়তো তুমি মানসিক শারীরিক দুইভাবে অসুস্থ হয়ে যাবে। বর্ষা নির্লিপ্ত ভঙ্গিতে অনামিকার দিকে তাকালো। চমৎকার একটা কথা বলেছে অনামিকা। কথাটা বেশ মনে ধরেছে। মনে মনে অটল সিদ্ধান্ত নিল বর্ষা। হ্যাঁ, তার মন যা চাইবে তাই করবে সে, কারো কথা শুনবে না। এদিকে এসো, বসো তো। চুলের কি হাল করেছো? কতদিন ধরে তেল পড়ে না বলো তো? আমি তেল দিয়ে দিই। এসো দেখি বাবু। ড্রেসিং টেবিলের উপর থেকে তেলের বোতল নিয়ে বর্ষার পেছনে বসে পড়ল অনামিকা। বর্ষা বাধা দিল না। তেল দিলে যদি মাথাটা একটু হলেও ঠান্ডা হয় সেই আশায়। অনামিকা, তোর ফোন বাজে মা। দরজায় দাঁড়িয়ে মিনা বেগম বললেন। অনামিকা বর্ষার মাথার তালুতে সবেমাত্র তেলের ছোঁয়া লাগিয়েছিল। শাশুড়ির কথা শুনে বলল। এই অসময়ে কে কল দিল? বলতে পারি না, তুই গিয়ে দেখ কে। বর্ষার মাথায় তেল দিতে বসেছিলাম মা। তুই যা, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা। অনামিকা উঠে চলে গেল। মিনা বেগম মেয়ের শিওরে বসে তেলের বোতল খুলে হাতে তেল নিয়ে নিলেন। যত্ন সহকারে চুলে তেল লাগাতে লাগাতে মেয়েকে জিজ্ঞেস করলেন। কি হয়েছে তোর মা? মায়ের নরম গলা পেয়ে বর্ষা মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। চোখ দুটো অমনি তার ছলো ছলো করে উঠল। মিনা বেগম বুঝতে বাকি রইল না মেয়ে তার কোন বিষয় নিয়ে ভীষণ আপসেট। নয়তো 15 দিনের ব্যবধানে সারা বাসা মাতিয়ে রাখা হাসি খুশি মেয়েটা নিয়ে যেত না। পরম মমতা মাখা চোখে তাকিয়ে মিনা বেগম বললেন। মাকে বলবি না? এখনই পর করে দিচ্ছিস? ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল। স্নেহের পরশ পেয়ে মাকে জড়িয়ে ধরে বর্ষা হু হু করে কেঁদে উঠল। মায়ের মন মোচড় দিয়ে উঠল, কিন্তু কোনো কথা বললেন না। স্তব্ধ হয়ে মেয়ের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাঁদুক মেয়েটা, মন ভরে কাঁদুক। কাঁদলে মন হালকা হয়। এতে করে একটু হলেও বর্ষার মনের ভার হালকা হবে। প্রাথমিক বিদ্যালয়ের সামনে বর্ষাকে দেখে আয়াজের বুকটা থুকপুক করে উঠল। মেয়েটা কি তাকে জাদু করেছে নাকি? হুটহাট দেখলেই হার্টবিট বেড়ে যায় কেন? বর্ষার উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, দেখতে গুলুমুলু। গাল দুটো টেনে দিতে ইচ্ছে করে। মুখে গুটি বসন্তের দাগ আর কতগুলো ছোট গর্ত আছে, দূর থেকে যা বোঝা যায় না। নাকটা হালকা বোঝা, পিঠ অব্দি কালো ঘন চুল, চোখ দুটো ডাগর ডাগর। আয়াজ হার্ট বরাবর হাত রেখে বিড়বিড় করে বলল। আমি ঘায়েল হয়ে গেছি। খুঁটিয়ে খুঁটিয়ে বর্ষাকে দেখতে দেখতে কখন যে বর্ষা রিকশায় উঠে গেছে সেদিকে খেয়ালই নেই আয়াজের। যখন খেয়াল হলো তখন দৌড়েও রিকশা ধরতে পারল না। মধ্য থেকে সে হয়রান হলো। আয়াজের হঠাৎ খেয়াল হলো বর্ষার সাথে 7 থেকে 8 বছরের একটা পিচ্চি মেয়ে ছিল, যাকে দিতে সে স্কুল এসেছে। এদিক সেদিক তাকিয়ে হতাশ হলো। ওই মেয়েটাকেও দেখছে না। এখন স্কুল ছুটির জন্য অপেক্ষা করতে হবে। তাতে যদি পিচ্চির দেখা যায়। স্কুল ছুটি হলো ঠিক 12টায়। আয়াজ এই অবধি পাশের টং দোকানে বসে 5 কাপ রং চা পান করে ফেলেছে। অস্থিরতায় তাকে আটসাহাট করে ঘিরে রেখেছে। যদি পিচ্ছিটাকে না পায় সেই ভয়। চায়ের বিল মিটিয়ে দ্রুত স্কুল গেট এসে দাঁড়ালো। জহুরির চোখে প্রতিটা বাচ্চাকে লক্ষ্য করছে সে। একসময় সেই পিচ্ছিকে পেয়েও গেল। দ্রুত পায়ে বাচ্চাটার সামনে গিয়ে জিজ্ঞেস করলো। তোমার নাম কি বাবু? বৃষ্টি চোখ সরু করে রাগী ভঙ্গিতে আয়াজের দিকে তাকালো। তারপর কণ্ঠে ঝংকার দিয়ে বলল। আমি বাবু নই, আমার নাম বৃষ্টি ইমরোজ। আয়াজ মাথা নাড়িয়ে বলল। সরি ভুল হয়ে গেছে। তুমি কার জন্য অপেক্ষা করছো? আপনাকে কেন বলবো? আয়াজ থতমত খেয়ে গেল। একেবারে বর্ষার আটটি গাট্টি গলা ঝেড়ে বলল। বলো না প্লিজ। আয়াজের করুণ সুরের কথা শুনে বৃষ্টি ফিক করে হেসে দিল। খিলখিল করে হাসতে হাসতে বলল। আম্মুর জন্য। সকালে যে দিয়ে গেছে সে কি তোমার আম্মু? না, আমার পিপি। কি নাম তার? এই, আপনি এত কথা জিজ্ঞেস করেন কেন? আমার পিপির নাম দিয়ে আপনি কি করবেন? বৃষ্টির 2 হাত কোমরে রেখে কপাল কুঁচকে ধুমকিয়ে উঠল। আয়াজ ঢোক গিলে মিনমিনে বলল। যেমন ফুপু তেমন ভাতিজি, অস্থির কম্বিনেশন। এই পিচ্চির কাছে হেরে গেলে চলবে না আয়াজ, চেষ্টা কর। মুখের কাছে হাত এনে কেশি উঠল আয়াজ। নিজেকে শান্ত করে বৃষ্টিকে বলল। তোমার পিপির নাম বলে তোমাকে ইয়া বড় একটা চকলেট কিনে দিব। বৃষ্টি ভিংচি কেটে বলল। লাগবে না আপনার চকলেট। কেন? মা বলেছে
অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে না। এরা ছেলে ধরা হয়। আয়াজ পরাজয়ী ভঙ্গিতে তাকালো। পিচ্ছি মেয়েটাকে কিছুতেই পটানো যাচ্ছে না। এখন উপায় কি? সে কি তাহলে হেরে যাবে? তার ভাবনার মধ্যে এক বালতি পানি ঢেলে বৃষ্টি কড়া মেজাজে বলে উঠল। উফ, শুনুন তো, আপনি বেশি কথা বলেন। কথাটা বলে দেরি করল না, দৌড়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল বৃষ্টি। আয়াজ হতভম্ব হয়ে ফ্যাল করে তাকিয়ে তা দেখল। ফুপুর থেকে ভাতিজি এগিয়ে কিভাবে তাকে এড়িয়ে চলে গেল। পরন্ত বিকেলের মিষ্টি রোদ উপচে পড়েছে। এক টেবিলের মুখোমুখি চেয়ারে রাফি, বর্ষা, হৃদয় বসে আছে। রাফির দৃষ্টি বর্ষার দিকে। বর্ষা আর চোখে তা দেখে মুখ ছামটা মেরে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। রাফির তাতেও ভ্রুক্ষেপ নেই। এক নজরে মুগ্ধ দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে আছে সে। হৃদয় একবার রাফির দিকে তাকিয়ে গাঢ় নিঃশ্বাস ফেলল। কিছু বলার হলে তাড়াতাড়ি বল রিত, আমার এখানে অযথা বসে থাকার সময় নেই। বর্ষা মেজাজি গলায় বলল। হৃদয় রাফির দিকে তাকিয়ে বর্ষাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, ব্যস্ত মানুষ, আমার জন্য তো সময় নেই তোর। ফালতু কথা শুনতে আসিনি। বর্ষা প্রতিবাদ করে উঠল। হৃদয়ের কথা ঘুরাতে ঘুরাতে বলল, কি খাবি? কফি, চা, কোল্ড ড্রিঙ্কস, কোনটা? বর্ষা গোমরা মুখে উত্তর দিল। কিছু না। রাফি মুচকি হেসে বলল, কোল্ড কফি নিয়ে আয় হৃদয়, এতে যদি বর্ষার মাথাটা ঠান্ডা হয়। বর্ষা রাফির দিকে খায়া ফালামো লোক দিল। তাতে রিয়াদ অপ্রস্তুত হয়ে গেল। হৃদয় পূর্বের ন্যায় স্বাভাবিক। তোরা বসে কথা বল, আমি কফি নিয়ে আসছি। হৃদয় চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আসলে সে ইচ্ছে করে উঠে যাচ্ছে রাফি আর বর্ষাকে একা থাকতে দেওয়ার জন্য। বর্ষা ধুমকি উঠল। এখান থেকে এক পাও নড়বি না তুই। হৃদয় বর্ষার কথা শুনল না, দ্রুত সেখান থেকে সরে গেল। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে, মুখ চোখ টেনে নিয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে রাতে না ঘুমানোর ফল। চোখে মুখে পানি দিতে হবে, এতে যদি একটু কমে। বেসিন থেকে মুখে পানির ঝাপটা মেরে বের হতেই একজোড়া হাত এসে ওকে দেয়ালের আড়ালে টেনে নিয়ে গেল। আকস্মিক আক্রমণে হৃদয় হকচকিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই বর্ষাকে দেখল, কেমন করুণ চোখে ওর দিকে তাকিয়ে আছে। হৃদয় নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল। কেউ দেখলে তোকে খারাপ ভাবে, বর্ষা, হাত ছাড়। বর্ষা জোর গলায় বলল, ছাড়বো না। তুই আমাকে ইগনোর করছিস কেন? পাগলামি করিস না, রাফি ভুল বুঝবে। বর্ষা চেঁচিয়ে উঠল। কথায় কথায় রাফিকে টানবি না রিত। হৃদয় নিজের হাত ছাড়া মেরে ছাড়িয়ে নিয়ে বলল, আমি রাফির সাথে বেইমানি করতে পারবো না রে। আমার সাথে যে অন্যায় করছিস তার কি হবে? হৃদয় বর্ষার কথা এড়িয়ে বলল, রাফি তোকে অনেক ভালোবাসে, বোঝার চেষ্টাটা কর। বন্ধুর জন্য এতটুকু করতে না পারলে কিসের বন্ধু হলাম আমি? সবার আগে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। পাগলামি করিস না, ওকে মেনে নে। বর্ষা হৃদয়ের শার্টের কলার ধরে নিজের কাছে টেনে বলল, কেন পাগলামি করি বুঝিস না? আর কতভাবে বুঝাবো আমি তোকে আমি ভালোবাসি রিত। বর্ষা ভেবেছিল হৃদয় চমকাবে, কিন্তু তেমন কিছুই হলো না। হৃদয় স্বাভাবিক স্বরে বলল, জানি। বর্ষা তেজি স্বরে গর্জন করে উঠল, তাহলে সব জেনেও কেন না জানার ভান করিস? আর কত পোড়াবি আমায়? শুধুমাত্র তোর সাথে জিদ করে আমি অনেকের সাথে সম্পর্কে গেছি, নয়তো ওর মতো ছেলে আমার মতো মেয়েকে পটাতে পারতো। তবে এটা সত্যি, আমি অনেকের সাথে অভিনয় করিনি, সব ভুলে মায়ায় পড়ে গিয়েছিলাম। কিন্তু আজ আমি বুঝতে পারছি ওর প্রতি আমি শুধু দুর্বল ছিলাম, ভালোবাসতে পারিনি। নয়তো আমার সাথে বেইমান করাতে আমি প্রতিশোধ পরায়ণ হয়েছিলাম। ওকে ভালোবাসলে আমি ওর ক্ষতি করার চিন্তা করতে পারতাম না, সব ভুলে স্বাভাবিক থাকতে পারতাম না। আমি বুঝে গেছি আমি তোকেই ভালোবাসি। অনেক মোহ ছিল, যদি অনেক আমার ভালোবাসা হতো তাহলে আজ আমি তোর মুখোমুখি থাকতে পারতাম না। তুই সব বুঝেও কেন দূরে যাওয়ার চেষ্টা করছিস? বর্ষা হৃদয়ের চোখে চোখ মিলিয়ে এক নাগারে বিরতিহীনভাবে কথাগুলো বলে গেল। হৃদয় চোখ নামিয়ে ফেলল। বর্ষার টলমল চোখের দিকে তাকিয়ে থাকার সাহস তার নেই। হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেদিকে কি বর্ষার খেয়াল আছে? বন্ধুত্ব আর ভালোবাসার জাতা কলে হৃদয় যে পিষ্ট হয়ে যাচ্ছে। দ্বিধার দেয়ালে বারবার পিঠ ঠেকে যাচ্ছে। আচ্ছা, বর্ষাকে মেনে নিলে কি সব ঠিক হয়ে যাবে? না তো। বন্ধুর সামনে মুখ দেখাবে কি করে? কোন মুখে বলবে সে বর্ষাকে ভালোবাসে? রাফিরও নিশ্চয়ই তার মতো অসহনীয় কষ্ট হবে। কাউকে বলাও যাবে না, সহ্যও করা যাবে না। বন্ধু হয়ে বন্ধুর এমন কষ্ট সে সহ্য করতে পারবে না। বন্ধু বললে জীবন দিতে পারবে, ভালোবাসার মানুষের থেকে নিজেকে সরাতে পারবে না। হৃদয় সন্তর্পণে বর্ষাকে বলল,
আমি তোকে ভালোবাসি না। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না রিত। এটাই সত্যি কথা, আমায় মাফ করে দিস। বন্ধুত্ব আমি বেইমানি করতে পারবো না। বর্ষার হাত হৃদয়ের শার্টের থেকে আলগা হয়ে গেল। গাল বেয়ে পানির ফোঁটা টুপটাপ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। ভালোবাসায় এত কষ্ট কেন? অসহায়ত্ব ঘিরে ধরেছে বর্ষাকে। ঝাটকা মেরে সরে গিয়ে বর্ষা বলল, মনে রাখিস রিত, তুই যদি আমাকে না পাস তাহলে তোর বন্ধু রাফিও আমাকে পাবে না। এটা তোদের শাস্তি। দমকা হাওয়ার মতো ঝাপটা দিয়ে গেল বর্ষা। কথাগুলো কানে বাজতে লাগলো বর্ষার। কথাগুলো কানে বাজতে লাগলো হৃদয়ের। মিনিট পাঁচেক পর রাফি হন্তদন্ত হয়ে হৃদয়ের কাছে এসে বলল, কি হয়েছে হৃদয়? বর্ষা কাঁদতে কাঁদতে চলে গেল কেন? হৃদয় উত্তর দিল না। নির্বাক চোখে রাফির দিকে তাকিয়ে রইল। হৃদয় কিছু বলল না। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। ঝাপসা চোখে হৃদয় দেখল রাফি ওর মুখ থেকে উত্তর শোনার জন্য এক ধ্যানই তাকিয়ে আছে। দরজা জানালা বন্ধ করে রুমটাকে ঘোর অন্ধকারে ঢেকে বিছানায় শুয়েছিল বর্ষা। মাথার উপর সিলিং ফ্যানটা খটখট শব্দে ঘুরছে। সেদিকে তাকিয়ে আগের দিনগুলোর স্মৃতিচারণ করছিল সে। হঠাৎ দরজার কষাঘাতের শব্দে ধ্যান ভাঙে। বর্ষা তবুও নিশ্চুপ। ভেবেছিল সারা শব্দ না দিলে দরজার অপর পাশের মানুষটা চলে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। আগের থেকে বেশি দ্রিম দ্রিম শব্দে দরজায় বাড়ি পড়তে লাগলো। বর্ষা তিরিক্ষি মেজাজে চেঁচিয়ে উঠল, কে? পিপি, আমি। কি হয়েছে? দরজা খুলো ভালো লাগতেছে না। জ্বালাস না বৃষ্টি। প্লিজ পিপি, দরজা খুলো না। বর্ষার কণ্ঠে আকুলতা। সেই অনুরোধে মাখা কণ্ঠের আকুলতা বর্ষা ফেলতে পারল না। ধীর গতিতে দরজা খুলে রুমের লাইট জ্বালিয়ে দিল। লাইটের আলোতে কি আর মনের অন্ধকার দূর হয়? পিপি চলো না, লুডুস রান্না করবে। প্লিজ পিপি, মানা করো না। বৃষ্টির কণ্ঠে আবার অনুরোধ। বর্ষা শান্ত চোখে তাকিয়ে বৃষ্টিকে দেখল। বর্ষা জানে এই নুডলস রান্না করার ধান্দা একমাত্র অনামিকার। সে কিছু সময় আগেই ডেকে হয়রান হয়ে গেছে, কিন্তু বর্ষা দরজা খুলেনি, তাই বৃষ্টিকে পাঠিয়েছে। বর্ষা বৃষ্টির আবদার ফেলতে পারবে না। ও পিপি চলো, আমার অনেক নুডলস খেতে ইচ্ছে করছে। আমার ভালো লাগছে না বৃষ্টি, যা তো, বিরক্ত করিস না। বর্ষা বিরক্তি প্রকাশ করল। বৃষ্টি তাতে দমে গেল না। এগিয়ে এসে বর্ষার হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, একটু নুডলসই তো খেতে চাইছি, তাও তুমি এমন করছো। বৃষ্টির মুখটা ছোট হয়ে গেল। তার চোখ দুটো পানিতে টই টুম্বর। তার পিপি কখনো তার সাথে এমন করে কথা বলে না। আজ বলেছে বলে অভিমানে চোখে পানি চলে এসেছে। বর্ষা বেশ কিছু কড়া কথা শোনানোর জন্য মুখ খুলেছিল, কিন্তু বর্ষার চোখের দিকে তাকিয়ে কথা গিলে ফেলল। কিছু সময় ভেবে বলল, আচ্ছা চল, তবে আমাকে কিন্তু সাহায্য করতে হবে। বৃষ্টি হাতের উল্টো পিঠে চোখ মুছে খুশিতে নেচে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আলবাত করব। বৃষ্টি বর্ষা দুজনে মিলে কাজ করছে। বর্ষা বটি দিয়ে কাটাকুটি করছে। বৃষ্টি টুলের উপর উঠে মিডশেফ থেকে জালি নামাচ্ছে নুডলস ঢালার জন্য। জালি নামিয়ে বর্ষার কাছে এসে বলল, জানো পিপি, কাল কি হয়েছে? কি? একটা ছেলে তোমার নাম জিজ্ঞেস করছিল। কেন? কি জানি, আমাকে জিজ্ঞেস করে তোমাকে সকালে যে দিয়ে গেছে সে কি তোমার আম্মু? আমি বলি না, আমার পিপি। বলে তোমার পিপির নাম কি? তারপর তুই কি বলছিস? আমি বলছি আপনাকে বলবো কেন? এরপর কি বলে জানো? তুই না বললে জানাবো কি করে? তারপর বলে তোমাকে এত বড় একটা চকলেট দিব যদি তুমি তোমার পিপির নাম বলো। তুই রাজি হয়েছিস? একটুও না। বর্ষা কাছ থেকে চোখ উঠিয়ে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে বর্ষার দিকে তাকালো। বৃষ্টি গম্ভীর হয়ে বড়দের মতো করে হাত নাড়িয়ে বলল। বর্ষা নিঃশব্দে হাসল বৃষ্টির সিরিয়াস ভঙ্গিতে কথা বলার ধরন দেখে। মেয়েটা ওর অনেক কিছু পেয়েছে। এই যে এখনকার কথা ধরা যাক, কিরকম কপাল কুচকে কুচকে এক একটা কথার উত্তর দিচ্ছে, যা বর্ষার স্বভাব। বৃষ্টি আবারও সিরিয়াস ভঙ্গিতে বলল, জানো তাকে আমি কেন তোমার নাম বলিনি? কেন? আমাকে বলে বাবু। তুমি বলো তো, আমি কি বাবু? ক্লাস 2তে পড়ি আমি, আর 2 এর বাচ্চা কি কখনো বাবু হয়? বর্ষা ফিক করে হো হো করে হেসে উঠল। বৃষ্টি চোখ পাকিয়ে তাকালো। তাতে বর্ষার হাসির শব্দ থামলেও হাসি থামল না।
আড়াল থেকে ফুপু ভাতিজির হাসি হাসি মুখ দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অনামিকা। বৃষ্টিকে সেই পাঠিয়েছিল বর্ষার কাছে। দিনকে দিন মেয়েটা সবার থেকেই নিজেকে গুটিয়ে নিচ্ছে, সবসময় মনমরা হয়ে থাকে, কিছু জিজ্ঞেস করলেই উত্তর দেয় না, খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। তাই ওকে স্বাভাবিক করার মিশনে নেমেছে অনামিকা। পা টিপে টিপে রান্নাঘরের দরজা থেকে সরে গিয়ে শাশুড়ি রুমের দিকে হাঁটা দিল। গেট পেরিয়ে আসতেই ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলেন নজরুল সাহেব। হাসি মুখে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস যে? তোমাকে দেখলাম তাই ভাবলাম একসাথে বাসায় যাই। ছেলের মিলিয়ে ছন্দ আকারে কথা শুনে হাসলেন নজরুল সাহেব। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, সিঁড়ির গোড়ায় আসতেই 3 তলার ফারুক শেখের সাথে দেখা। ফারুক সাহেবও এই দালানের ভাড়াটিয়া, বয়স 50 পেরিয়েছে। 2 মেয়ের জনক তিনি, মেয়ে দুটো বিয়ে দিয়ে দিয়েছেন। নজরুল সাহেবকে দেখে স্বাভাবিক ভঙ্গিতে সালাম দিলেন। নজরুল সাহেব সুন্দর করে উত্তর দিলেন। জুনায়েদ সালাম দিয়ে কুশলাদি বিনিময় করল। ফারুক শেখ নজরুল সাহেব ও জুনায়েদকে থামিয়ে বলল, ভাই আপনার সাথে কথা আছে। কি কথা ফারুক ভাই? প্রশ্ন করলেন নজরুল সাহেব। ফারুক শেখ গলা নামিয়ে বলল, আপনার মেয়ের বিষয়ে। জুনায়েদ ও তার বাবা একে অপরের দিকে তাকালো। দুজনের কপালে চিন্তার ভাঁজ। বর্ষাকে নিয়ে কি কথা বলবেন উনি? ফারুক শেখ গলা ছেড়ে বলল, আজকাল বর্ষা মামুনিকে একটা ছেলের সাথে দেখা যায়, ওর দিকে একটু নজর রাখবেন। দিনকাল ভালো না, মেয়ে কোথায় যায় না যায় সেদিকে তো লক্ষ্য রাখতে হবে। বিপদ তো আর কয়ে বলে আসে না, কখন কোন অঘটন ঘটে যাবে সেটা তো আর বলা যায় না। জুনায়েদ নজরুল সাহেবের কপালে চিন্তার ভাঁজ উবে গেল। মুখে রং পাল্টে গেছে, রাগে মুখটা থমথমে ভাব বিরাজ করছে। তাদের বুঝতে বাকি নেই ছেলেটা কে হতে পারে। ফারুক শেখ তাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, আসি ভাই, আসি জুনায়েদ, বোনের দিকে একটু খেয়াল রেখো, নয়তো পরে কপাল থাপড়ালেও কাজে দিবে না। পাশ কাটিয়ে ফারুক শেখ চলে গেল। জুনায়েদ নজরুল সাহেবের হাসি মাখা মুখটা এখন ভিন্ন রূপ ধারণ করেছে। বাকি পথ বাপ ছেলে কেউ কারোর সাথে কথা বলল না। লেবুর শরবত করে দিব? অনামিকা স্বামী শ্বশুরকে জিজ্ঞেস করলো। জুনায়েদ ভারী গলার স্বরে না বলল। অনামিকা ভ্রুকুচকে জুনায়েদের মতিগতি বোঝার চেষ্টা করলো। জুনায়েদ যখন খুব রেগে থাকে তখন এমন ভারী স্বরে কথা বলে। কাহিনী কি? শ্বশুর স্বামী দুজনেই চুপচাপ। তার মন বলল নিশ্চয়ই ঘাপলা আছে। বৌমা বর্ষাকে ডেকে দিও তো। অনামিকা রুমে যাওয়ার জন্য পা বাড়ালে নজরুল সাহেব আদেশ দিলেন। অনামিকা মাথা নিচু করে নিম্ন স্বরে বলল, জি বাবা। আদেশ পেয়ে দেরি করলো না, দ্রুত পায়ে বর্ষার রুমে চলে গেল। তুই কি হৃদয়ের সাথে এখনো চলিস? জুনায়েদের কথায় বর্ষা চমকে উঠল। তার ভাই এই খবর পেল কোথায়? এ দিল এমন গরম খবরটা? বর্ষা ভয়ে ঢুক গিলল। বাবার দিকে তাকিয়ে ভয়টা আরও জোরালো হলো। নজরুল সাহেব চুপ করে মুখ গম্ভীর করে বসে আছেন। এটা ঝড়ের আগাম আভাস। না মানে ভাইয়া। বর্ষার পুরো কথা শেষ হওয়ার আগে নজরুল সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন, হ্যাঁ কিংবা নাতে উত্তর দে। বর্ষার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। বড় বড় করে নিঃশ্বাস ছাড়তে লাগলো। সব কথা যেন গলায় আটকে গিয়েছে, মুখ দিয়ে কিচ্ছু বের হচ্ছে না। বর্ষাকে চুপ করে থাকতে দেখে জুনায়েদ চিৎকার করে উঠল। কি বললো শুনতে পাসনি? বর্ষা তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। জুনায়েদ রাগী স্বরে বলল, তাহলে উত্তর দিচ্ছিস না কেন? বর্ষা হাত দিয়ে জামা খামচে ধরে লঘু স্বরে বলল, হ্যাঁ। একটা চরের শব্দে পুরো বর্ষা রুমের পরিবেশ ভারী হয়ে গেল। বর্ষা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, গালটা জ্বলে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসছেন নজরুল সাহেব। চরটা উনি মেরেছেন। কি হয়েছে? কি হয়েছে? রুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে মিনা বেগম বলতে লাগলেন। তার পিছু পিছু অনামিকা, বৃষ্টি। নজরুল সাহেব স্ত্রীর কথার উত্তর না দিয়ে বর্ষাকে থমকে বললেন, মানা করছিলাম না ওর সাথে চলতে, মেয়ে হয়ে ছেলের সাথে কেন চলিস? কোন ভদ্র মেয়ে কি এইরকম মারামারি করা মস্তান ছেলের সাথে চলে? জুনায়েদ বাবার সাথে গলা মিলালো। এত বড় সাহস হয়ে গেছে তোর, বাবার কথার অবাধ্য হচ্ছিস? মিনা বেগম খিকিয়ে উঠল। এই তুই কাকে বলিস? জুনায়েদ মায়ের কথার উত্তর দিল না। নজরুল সাহেব স্ত্রীকে বললেন, একদম চুপ থাকবা। তোমাদের জন্য ওর এত সাহস বাড়ছে, ইচ্ছে করছে জানে মেরে ফেলতে। ওর জন্য বাইরে মানুষের কথা শুনতে হয় আমাকে। জুনায়েদের মা, তোমার মেয়েকে বলে দিও আমি ওকে বাইরে মানুষের কথার জন্য
মারিনি, বরং এর জন্য মেরেছি যে সে আমার কথা অবাধ্য হয়েছে। বাবা, ও বুঝতে পারিনি, ওর ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। অনামিকা অসহায় কণ্ঠে বলে উঠল। বর্ষার পাশে দাঁড়িয়ে এক হাতে ওকে জড়িয়ে ধরল। জুনায়েদ রেগে অনামিকাকে শাঁসিয়ে বলল, যত নষ্টের গুড়া তুমি আদর দিয়ে বিগড়িয়ে দিচ্ছ। অনামিকা কথাটা গায়ে লাগালো না। কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেই জুনায়েদ চোখ রাঙিয়ে চাপা স্বরে ধমকে বলল। চুপ থাকো তুমি। নজরুল সাহেব রাগে গজগজ করতে করতে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি আরেকদিন শুনি তোমার মেয়ে ওই গুন্ডা ছেলের সাথে ঘুরছে, তাহলে সেই দিন হবে ওর শেষ দিন, মেরে নদীতে ভাসিয়ে দেব। কথাটা বলে হন হন করে নজরুল সাহেব রুমে চলে গেলেন। পেছন পেছন জুনায়েদও চলে গেল। বৃষ্টি চেঁচামেচির কারণে দাদির পেছনে লুকিয়েছিল, সে এবার বের হলো। তার পিপির দিকে তাকিয়ে দেখলো চোখ দুটো লাল হয়ে গেছে। ঠোঁট কামড়ে ভেতর থেকে আসা কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। আক্তার তালুকদার হালিমা বেগমের প্রথম সন্তান হৃদয়। পুরো নাম হৃদয় তালুকদার। হৃদয়রা এক ভাই দুই বোন। হৃদয়ের ছোট দুই বোন বিথি, লাবণী। বিথির বিয়ে হয়ে গেছে। লাবণী এবার ক্লাস 9-এ পড়াশোনা করছে। হৃদয়ের বংশ স্ট্যাটাস ভালো। তার বাবা ভালো একটা চাকরি করেন। মাস শেষে যা বেতন পান তাতে ওদের বেশ চলে। গ্রামে তালুকদার পরিবারের বেশ নামডাক আছে। হৃদয়ের পরিবার যথেষ্ট সচ্ছল। হৃদয়ের এই অবস্থার জন্য দায়ী একমাত্র সে নিজে। মারামারি করে টিসি পেয়েছিল, জিদ করে পড়াশোনা ছেড়ে দিল। হাজার বুঝিয়ে শুনিয়ে ওর বাবা মা ওকে রাজি করাতে পারেনি। তাদের একরোখা ছেলে একবার যেহেতু বলেছে পড়াশোনা করবে না, এখন মেরে কেটে ফেললেও তাকে আর রাজি করানো যাবে না। বিশ্ব তারা এখন তাও বর্ষার জোড়াজুড়িতে ক্যাফেতে ওয়েটারের কাজ নিয়েছে, কিন্তু মাস দুয়েক আগে ভবঘুরে থেকে বাপের টাকা উড়াতো। কাজে ঢোকার পর সে উপলব্ধি করতে পেরেছে বাবা কত কষ্ট করে টাকা উপার্জন করে। কি ব্যাপার, কি হয়েছে আপনার? সাকিব বলি উঠল। হৃদয় মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল, কিছু না রে ভাই। কিছু তো হয়েছে হৃদয় ভাই, আপনারে আজকাল অনেক আনমনা বিষণ দেখায়। কন কি হয়েছে? দেখবেন মনটা অনেকটা হালকা হয়েছে। হৃদয় হাসলো। সাকিবের মাথার চুল নেড়ে দিয়ে বলল, বড় হয়ে গেছিস। হ ভাই, পরিস্থিতিতে পড়লে বড় হন লাগে না, এমনি বড় বড় ভাব চইলে আসে। হৃদয় মুখের মিথ্যে হাসিটা আরেকটু চওড়া করলো। তা দেখে সাকিব বলল, আমি শিওর আপনার কিছু হয়েছে। কে বললো তোকে? আপনার মন খারাপ থাকলে যতবার হাসেন, ভালো থাকলেও আপনি এতবার হাসেন না। এত কিছু খেয়াল করিস? হ ভাই, শুধু আপনার দায়ী করি। কেন? আপনারে আমার মেলা অনেক ভালো লাগে। আপনি কত সুন্দর কইরা আমার সাথে মিশেন। আমি যে গরিব ঘরের পোলা, তো আপনি কোনো দুর্ব্যবহার করেন না। অন্যেরা তো এমন ভাব করে আমি যেন মানুষ না। সাকিব হাসি মুখে কথাগুলো বলল, তবুও সেটা হৃদয়ের ভেতরটা নাড়িয়ে দিল। হৃদয় সাকিবের গলা জড়িয়ে ধরে বলল, পড়াশোনা করিস না? সাকিব তাচ্ছিল্যের সুর টেনে বলল, খাইতে পারি না, আবার পড়াশোনা। তোর বাবা মা কি করেন? বাপে মইরা গেছে, মায় মাইনসের বাড়ি কাম করে, এখন আমি করতে দেই না। আমিও আগের একটা দোকানে কাম করতাম। ওই ক্যাফের এক মালিক আমার দেখা পছন্দ করছে, তারপর হেনে কাম দিল। এই ক্যাফের তো স্যার মালিক পার্টনারশিপে চালাই। এত খবর রাখিস? রাখতে হয় ভাই। এক কর্মচারী সাকিবকে ডাকতেই সাকিব হৃদয়কে বলল, আমি আইতেছি ভাই। সাকিব দৌড়ালো। হৃদয় ওর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। পরিস্থিতি মানুষকে কত বড় করে দেয়। সাকিবের বাবা নেই বলে ও পড়াশোনা করতে পারেনি, আর সেই নিজের জিদ বজায় রাখতে পড়াশোনা করেনি। আজ ভীষণ আফসোস হচ্ছে হৃদয়ের, কেন পড়ালেখা করলো না। হৃদয় আরও চিন্তা করলো, সাকিব জন্মের পর বাবাকে দেখেনি, আর সে পড়াশোনা না করেও বন্ধুদের সাথে ঘুরে ফিরে কত টাকা নষ্ট করেছে। আদরের ছেলে হওয়ায় বাবাও কিছু বলেন। একটা মাত্র ছেলে জিদের বশে নিজের ক্ষতি করে বসলে ছেলে পাবে কোথায়, এই ভয় ছিল তাদের। কিন্তু ছেলেকে যে শাসন না করে আশকারা দিয়ে কত বড় ভুল করেছে তা কিন্তু একসময় হাড়ে হাড়ে টের পাবেন। মোবাইল বের করে ডাটা অন করলো হৃদয়। ফ্রি ফায়ার খেলায় আসক্ত সে। গতবার 38,000 টাকা দিয়ে একটা আইডি কিনেছে। বাবা টাকা দিয়েছিল। এখন টাকা কামাই করতে এসে বুঝেছে টাকার মর্ম কি। গেমস বের করেও ডাটা অফ করে পকেটে মোবাইল রেখে দিল। কিছু ভালো লাগছে না। বর্ষার কথা মনে পড়ছে।
4 দিন ধরে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, মেয়েটা ভালো আছে তো? আয়াজ হাতঘড়ির দিকে তাকিয়ে সামনের রাস্তার দিকে নজর দিল। সময় এখন 12:27 বর্ষার সাথে দেখা হওয়ারই একটাই উপায়। সেদিন বর্ষার সাথে এখানে প্রথম দেখা হয়েছিল। তার মন বলছে আজও দেখা হবে। সাথে চাপা ভয় কাজ করছে, যাতে হৃদস্পন্দন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। যদি দেখা না হয়? রোদি মুখে লাল আভা ছড়িয়ে গেছে, শার্ট ভিজে জবে। সেদিকেও লক্ষ্য নেই আয়াজে। কয়দিন ধরে রাতে ঘুম হয় না। একটু চোখ লেগে এলে বর্ষার হাসি মুখটা ভেসে ওঠে। কখনো বা খিলখিল হাসিতে চমকে ঘুম থেকে জেগে যায়। সারা রাত এপাশ ওপাশ করেও দু চোখের পাতা এক করতে পারে না। রাস্তার কিনারে পড়ে থাকা একটা ছোট কাঠের টুকরো লাথি বসালো। সেটাকে ফুটবলের মতন ঠেলে অন্য পাশে নিয়ে গেল। অলস সময় পার করতে যখন কোনো কাজ না থাকে, তখন এসব কাজই সময় কাটাতে দারুণ লাগে। আয়াজেরও তেমন লাগছে। কাঠের টুকরোটা নিয়ে খেলতে খেলতে সামনের দিকে তাকাতেই মুখে খুশির ঝলকানি দিল। বর্ষা আসছে। হেই মিস বুলবুলি। আয়াজ দৌড়ে বর্ষার সামনে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। সেদিনের মতো চমকে উঠল বর্ষা। নিচ থেকে তাকিয়ে এক মনে হেঁটে আসছিল সে। আচমকা আয়াজ চলে আসায় সে চমকে গেছে। আয়াজ মুখ উঠিয়ে কপালে পড়া অগোছালো চুলগুলো পেছন থেকে ঠেলে দিল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, অবশেষে তুমি এলে। বর্ষা কথার অর্থ বুঝতে না পেরে অদ্ভুত ভঙ্গিতে বলল। কপালে প্রশ্নসূচক চিহ্ন এঁকে বলল, জি, কি বললেন আপনি? আমি ঠিক বুঝতে পারলাম না। আয়াজ ঝিপা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসি রেখা বজায় রেখে বলল, কিছু না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? এমনি। ও। বর্ষার এত শান্তশিষ্ট ব্যবহার দেখে আয়াজ সূক্ষ্ম নজরে ওর দিকে তাকালো। তাকিয়ে চাপা স্বরে আটকে উঠল। মেয়েটার চেহারা একই দশা, চোখ মুখ শুকিয়ে গেছে। চোখের নিচের কালো দাগ জানান দিচ্ছে রাতে ঘুমায় না। চোখ দুটো ভেতর দিকে চলে গেছে। ক্লান্ত চোখের চাহনি, ঠোঁটে মলিন হাসি যে জোর করে ফুটিয়ে রাখা হয়েছে। আচ্ছা, মেয়েটার হয়েছে কি? এত প্রাণচাঞ্চল্য মেয়েটার এই বেহাল অবস্থা কেন? আয়াজকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বিব্রত পরিস্থিতিতে পড়ে গেল বর্ষা। ছেলেটা কেমন ড্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকে নাকি কেউ? একবার নিজের হিসাবের দিকে তাকিয়ে দেখলো সেটা ঠিক আছে কিনা, আর একটু টেনে টুনে ঠিক করে গলা ছেড়ে আয়াজের চোখের সামনে তুড়ি মেরে বলল, হ্যালো, রাস্তা ছাড়ুন, বাসায় যাব। ও হ্যাঁ। ইতস্তত ভঙ্গিতে বলল আয়াজ। নজর সরিয়ে মাথা নিচু করে ফেলল লজ্জায়। ইস, বর্ষা কি ভেবেছে? এরকম মাহাম্মকের মতো তাকিয়ে থাকা ঠিক হয়নি। পরিস্থিতি সামাল দিতে আয়াজ বলল, তুমি কি রাতে ঘুমাও না? তা দিয়ে আপনার কি কাজ? বর্ষার তেজি স্বরের উত্তর। আয়াজ মুচকি হেসে বলল, আমার কথার উত্তর দাও, আমি বলছি। আমি উত্তর দিতে বাধ্য নই। আয়াজ আবারও হাসল। বর্ষাকে পাশ কাটিয়ে পাশাপাশি দাঁড়িয়ে গেল। তারপর হেলতে তুলতে চলতে চলতে বলল, চলো বাকি কথা হাঁটতে হাঁটতে বলি। বর্ষা কথার পিঠে কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। আয়াজের শারীরিক গঠন ছিমছাম। বয়স কত হবে তা আন্দাজ করতে পারল না বর্ষা। এই 24-25 হবে। বর্ষা ভাবল, কালো টি শার্টের উপর ডিপ ব্লু কালার চেক শার্ট পরা, শার্টের বোতামগুলো সব খোলা, কালো প্যান্ট, পায়ে সাদা কালো সংমিশ্রণ রঙের কেপস। মাথার চুলগুলো একটু বেশি বড়ই, যা সাইড করে কপালে পড়ে আছে এলোমেলোভাবে। বর্ষার মনে হলো সামনের চুলগুলো মুট করে ঝুঁটি পাকানো যাবে। চোখ দুটো ছোট, তবে সেই চোখের ভাষা অস্পষ্ট। গম্ভীর নাকি প্রাণোচ্ছল তা বোঝা দেয়। চোখ সরিয়ে নিলে বর্ষা। মনে মনে তওবা কাটল অচেনা অজানা একটা ছেলের দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকার কারণে। আয়াজ দৃষ্টি সামনের দিকে তাকিয়ে বলল, তোমার নামটা জানা হলো না। জেনে কি করবেন? বড্ড বেশি প্রশ্ন করো তুমি, কথার উত্তর দাও। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল আয়াজ। বর্ষা মিটমিট করে হেসে উঠল। বর্ষার উত্তরের আশা না করে আয়াজ নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি আয়াজ খান। বর্ষা হাত মিলালো না, ক্ষীণ স্বরে বলল, সরি, আমি অচেনা মানুষের সাথে হাত মিলাই না। ও ওকে, নো প্রবলেম। নামটা? বর্ষা ভেবেছিল বলবে না, কি ভেবে আয়াজের চোখে চোখ মিলিয়ে বলল, বর্ষা ইমরোজ। আয়াজ বিড়বিড় করে বলে উঠল, নাইস নেম, বর্ষা আয়াজ। আমি আর এই বাড়িতে থাকবো না।
মিনা বেগমের রুমের সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠল বর্ষা। খাটে বসে বউ শাশুড়ি গল্প করছিল। হঠাৎ বর্ষার চিৎকারে দুজন হকচকিয়ে দরজার দিকে তাকালো। মিনা বেগম নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। বর্ষা ধপধপ পায়ে রুমের ভেতর ঢুকে খাটের একপাশে বসল। অনামিকা বলল, বলবে তো কি হয়েছে ননদি? আর বলো না ভাবি, আজব এক দালানে বাস করি। ওপরের তলার মানুষ রাত 12টা বাজে পাটায় মশলা বাটে। মিনা বেগম অনামিকা মুখ টিপে হেসে উঠল। বর্ষা তা দেখে হুঙ্কার দিয়ে উঠল, তোমরা হাসছো? এদিকে আমার স্বাদের ঘুমের 12টা বেজে গেছে। অনামিকা হাসি লুকিয়ে বলল। ভাড়া বাসায় এরকম একটু আধটু হয়। বর্ষা চোখ কপালে তুলে চেঁচিয়ে উঠল, একে তুমি একটু আধটু বলো? আরেক কাহিনী জানো? মিনা বেগম উৎসুক চোখে জিজ্ঞেস করল। কি? বর্ষা বড় করে শ্বাস টেনে বলল, পাশের ফ্ল্যাটের রহমত চাচার সারাদিন তার বইয়ের সাথে ফাটাফাটি লেগে থাকে। এত ফাটাফাটি বোধহয় তামিল অ্যাকশন মুভিতেও নেই। পাশের দালানের লাগোয়া ফ্ল্যাটে এক বুড়ি থাকে। আল্লাহর 40টা ঘন্টা খুক খুক করে কাশতেই থাকে। আমি জাস্ট বিরক্ত। এই বাসায় আমি কিছুতেই থাকবো না। বর্ষা থামতেই অনামিকা মিনা বেগম ঘর কাঁপিয়ে উচ্চ স্বরে হেসে উঠল। এতক্ষণ বহু কষ্টে হাসি আটকে রেখেছিলেন, এখন সম্ভব না। হাসতে হাসতে অনামিকা হেলে পড়ছে। মিনা বেগম মুখ ঢেকে হেসেই যাচ্ছে। বর্ষা কড়া গলায় কিছু বলতে গিয়েই থেমে গেল। মা ভাবির হাসি দেখতে ভালোই লাগছে, তবুও কপট রাগ দেখিয়ে বলল, ধুর, কাদের কাছে বিচার দিতে এলাম? এরাও মজা নিচ্ছে, আমি থাকবোই না। দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। হনহনিয়ে নিজের রুমে চলে গেল। এখন বৃষ্টিকে নিয়ে সুরভির ফ্ল্যাটে যাবে, তারপর সুরভিকে নিয়ে ছাদে চলে যাবে। আজ সারা বিকেল আড্ডা দেবে। অনেক দিন ধরে আড্ডা দেওয়া হয় না। মাঝে যা ঝড় গেল, অনেক কষ্টে নিজেকে শক্ত করে উঠে দাঁড়িয়েছে। এবার সে ভাঙবে না। হৃদয় প্রতিদিনের মতো আজও বর্ষার নম্বরে ডায়াল করল। সে ধরেই নিয়েছিল প্রতিদিনের মতো মোবাইল সুইচ অফ বলবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রিং হলো, কিন্তু কল ধরল না। আবার দিল। যতবার কল দিল ততবার কল কেটে গেল। হৃদয় বুঝতে পারল বর্ষা ইচ্ছে করে কল কেটে দিচ্ছে। রাগেই কপালে রগ ফুলে উঠল। হাতে থাকা মোবাইলটা মুষ্টিবদ্ধ করে সর্বশক্তি দিয়ে ধরল। তারপর হুট করে সামনে দেয়ালে মোবাইলটা ছুঁড়ে মারল। মোবাইল 5 টুকরো হয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল। হৃদয়ে রাগ কমেনি। চুলগুলো মুষ্টিমীয় করে জোরে চেঁচিয়ে উঠল, কাজটা তুই ঠিক করছিস না বর্ষা। হৃদয়ের কল দেখে বারবার কেটে দিচ্ছিল বর্ষা। ক্লাসে কল রিসিভ করার সুযোগ নেই। স্যার গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করছে। তাছাড়া হৃদয়ের কল সে এমনিও রিসিভ করতো না। বুক ভরে দীর্ঘশ্বাস ছাড়ল বর্ষা। সময় কোন দিকে চলছে সে জানে না। ভাগ্যের কাছে নিজেকে সঁপে দিয়েছে। ভাগ্য যেদিকে নেবে সে সেদিকেই যাবে, কোনো বিরোধিতা করবে না। একবার ভাবলো সম্পর্কটা আগেই ভালো ছিল, যাতে শুধু বন্ধুত্ব ছিল। ভালোবাসা এসে সব শেষ করে দিল। এগুলো গেল, ওগুলো গেল। এর জন্য বর্ষা মনে প্রাণে রফিকে দোষারোপ করে। কিন্তু আসলে কি রাফির দোষ? সম্পর্কটাকে আগের মতোই চলতে দিত, তাহলে অবশ্য বন্ধুত্ব টিকে থাকতো। লুকিয়ে না হয় দুজন দুজনকে ভালোবাসত। চোখের কোণ পানিতে ভরে যাচ্ছে বর্ষার। নিজের বোকামির হিসেব কষছে সে। বাকি সময় ক্লাসে মনোযোগ দিতে পারেনি বর্ষা। ঘন্টা পড়তেই স্যারের পেছনে বেরিয়ে গেল। আরও একটা ক্লাস আছে, কিন্তু বর্ষা তা করবে না। কলেজে বর্ষার তেমন ক্লোজ ফ্রেন্ড নেই। একটা মেয়ের সাথে ইদানিং চলে, নাম সুহানা। মেয়েটা ভীষণ চুপচাপ স্বভাবের। বর্ষার মতো ওর কোনো ফ্রেন্ড নেই। হৃদয় থাকতে বর্ষার কোনো ফ্রেন্ডের প্রয়োজনই হয়নি, কিন্তু এখন তো নই। তাই মেয়েটার সাথে ভাব জমিয়েছে। এখন কোথায় যাবি বর্ষা? আমি একটু ক্যান্টিনে যাব। সুহানা বলল। বর্ষা আনমনে হাঁটছে। সুহানার কথা তার কর্ণগহ্বরে ঢুকেনি। সুহানা বর্ষার কাঁধে হাত রেখে ঝাঁকি দিয়ে বলল, এই হারালি কোথায়? হ্যাঁ, ডাকছিলি সোহু? বর্ষা হক চকিয়ে গেল। সুহানা মৃদু স্বরে ধমকে বলল, আজকাল থাকিস কোথায়? কোথাও না। তুই কি বলছিলি তাই বল। ক্যান্টিনে যাব। চল। ক্যান্টিনে যাওয়ার পথে বর্ষার মোবাইল বেজে উঠল। বর্ষা মোবাইল বের করতে করতে কল কেটে গেল। এতে বর্ষার কোনো ভাবান্তর হলো না। সুহানা জিজ্ঞেস করল, কে কল দিচ্ছে তোকে? ক্লাসেও দেখলাম বারবার কল কেটে দিচ্ছিস। আরে আননোন নাম্বার। তখন যে হৃদয় কল দিয়েছিল তা এড়িয়ে গেল বর্ষা, কিন্তু এখন সত্যিই আননোন নাম্বার থেকে কল এসেছে। সুহানা বলল, দেখ কে কল দিয়েছে।
এতবার কল করছে, কোনো দরকার হতে পারে। ধুর, যার দরকার হবে সে কল করবেই নে। বর্ষা কথা শেষ করার আগেই আবার কল বেজে উঠল। পূর্বের আননোন নাম্বার। বর্ষা রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে সালাম দিল। বর্ষা সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? আমি রাফি। রাফির নাম শুনে বর্ষার মেজাজ বিগড়ে গেল। কেন কল করেছেন? তোমার আর হৃদয়ের মধ্যে কি হয়েছে? কিছু না। না, কিছু তো হয়েছে। তোমাদের দুজনকে অনেক দিন একসাথে দেখি না, কখনো তো এমন হয়নি। তাতে দাঁত চেপে জিজ্ঞেস করলো। বর্ষার ইচ্ছে করছিল সব কিছু রাফিকে বলে ইচ্ছে মতো কতগুলো কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু হৃদয় ওর 2 হাত ধরে ওকে দিয়ে কথা আদায় করে নিয়েছে যে বর্ষা কখনো ওদের একে অপরের ভালোবাসার কথা রাফিকে বলবে না। এতে রাফি কষ্ট পাবে। বর্ষার তখন ইচ্ছে করছিল হৃদয়ের গাল ফাটাতে, কিন্তু কথা দিয়ে রাগে গজ গজ করতে করতে চলে এসেছে। হ্যালো বর্ষা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বলুন। কি হয়েছে তোমাদের মধ্যে বলো না। হৃদয়কে কবে থেকে জিজ্ঞেস করছি কিন্তু ও কিছু বলছে না। আমার বাবা ভাই ওর সাথে চলতে মানা করেছে, তাই আমি ওর সাথে থাকি না। কেন? তা আপনাকে বলতে ইচ্ছুক নই আমি। কথাটা বলে রাফির উত্তর দেওয়ার আগেই মুখের উপর কল কেটে দিল, সাথে সাথে মোবাইল বন্ধ করে ফেলল, যাতে রাফি আর কল দিতে না পারে। তাকে এখন এসব কিছু ছেড়ে নিজেকে ভালো রাখতে হবে। যে তাকে চায় না তার জন্য নিজেকে কষ্ট দেওয়া নিছক বোকামি ছাড়া অন্য কিছু নয়। রাফি স্থির দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। গোছালো ছেলেটা কয়েকদিনের ব্যবধানে কেমন অগোছালো হয়ে গেছে। চেহারায় সব সময় বিষণ্ণতা ঘিরে থাকে। চেয়ারে বসে পা ছড়িয়ে মেঝের দিকে তাকিয়ে আছে হৃদয়। তাকে কোনো দিকে হুঁশ নেই তার। ওর কি হয়েছে তাও বলছে না। রাফি লঘু স্বরে ডাকলো, হৃদয়। হৃদয়ের কোনো ভাবান্তর নেই, তার দৃষ্টি এখনো মেঝেতে নিবদ্ধ। রাফি জোরে ডাকলো, হৃদয়। আস্তে অথচ কাটা কাটা সুরে হৃদয় বলল, শুনছি, বল। কি হয়েছে তোর? বললাম তো কিছু হয়নি। আজকাল আমার থেকেও কথা লুকানো শিখে গেছিস। রাফির সাথে হৃদয়ের চোখাচোখি হলো। রাফি তীক্ষ্ণ নজরে হৃদয়ের চোখের দিকে তাকালো। অবসাদে ঘেরা দুটো চোখ। তোর বর্ষার সাথে কি হয়েছে? রাফি পুনরায় প্রশ্ন করল। হৃদয় বর্ষার নাম শুনে হালকা কেঁপে উঠল। নিজেকে সংযত করে উত্তর দিল, আমায় মিথ্যে বলছিস? হৃদয় আবারও আনমনা হয়ে গেল। রাফি তির্যক দৃষ্টিহীনে বলল, আমি জানি তুই ঠিক নেই, দয়া করে এসব নাটক বন্ধ কর আর খোলাখুলি বল বর্ষার সাথে কি হয়েছে। হৃদয় বন্ধুর দিকে আহত চোখে তাকালো। রাফি কাছে এসে কাঁধে হাত রেখে ভরসা দিল। হৃদয়ের চোখ দুটো জ্বলছে। একবার মন বলছে রাফিকে সব বলে দিতে, কিন্তু মন সায় দেয় না। যেদিন রাফি ওকে বর্ষাকে ভালোবাসার কথা বলেছিল সেদিন হৃদয় দেখেছিল রাফি অনেক খুশি ছিল। সেই খুশিটাকে নষ্ট করতে ইচ্ছে করছে না তার, কিছুতেই না। তার বারবার মনে হয়েছে বর্ষাকে গ্রহণ করে নিলে রাফির সাথে বেইমানি করা হবে, যা হৃদয় করতে পারে না। ভালোবাসার জন্য যারা বন্ধুর সাথে বেইমানি করে তারা বন্ধু নামে কলঙ্ক। সে বন্ধুর সাথে এত বড় বেইমানি করতে পারবে না, কিছুতেই না। বন্ধুর জন্য জীবন দিতে পারলে ভালোবাসার মানুষ দিতে পারবে না। তাতে যাই হোক, বন্ধু ওকে বেইমান তো বলতে পারবে না। বর্ষা ওর না হোক, আফসোস লাগবে না। বন্ধুত্বে ধোকা দিলে কোন সাহসে এই মুখ দেখাবে, যেই মুখ দিয়ে সে বলেছে বন্ধুর জন্য সব করতে পারবে। বন্ধুত্ব ভালোবাসায় রোলার কোস্টারের মতো পিষ্টে যাচ্ছে হৃদয়। কি করবে, কিভাবে সব সামলাবে তা বুঝতে না পেরে পাগল প্রায় অবস্থা। বর্ষাকে মেনে নিলে রাফির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বর্ষাকে মেনে না নিলে বর্ষার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এদিকেও যেতে পারে না, ওই দিকেও না। মনকে শক্ত করে ভাবলেও ছোটবেলার বন্ধু রাফিকে সে চয়েস করবে। এতে বর্ষাকে হারাতে হবে তো জানে, কিন্তু কিছু করার নেই। একজনকে বাছাই করলো, আরেকজনকে হারাতেই হবে। এমনিতেও বর্ষার সাথে সব ঠিক করে নিলে সারা জীবন অপরাধ বোধে বিদ্ধ হবে, বিবেক কুড়ে কুড়ে খাবে। বারবার তাকে জানান দেবে রাফির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে একজন বিশ্বাসঘাতক। বর্ষাকে না পেলেও বেইমান খেতাব তো পাবে না। বর্ষার তুই আবার না হোস তাতে আফসোস নেই, তবে মনে রাখিস এই হৃদয়ের একাংশ তুই থাকবি। বিড়বিড় করে বলল হৃদয়। হঠাৎ করে হৃদয়ের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কান্না গলার কাছে দলা পাকিয়ে আটকে আছে, যে কোনো সময় ছিটকে বেরিয়ে পড়বে।
রাফি এক হাতে বন্ধুকে জড়িয়ে ধরে নরম গলায় তোকে বলল। এভাবে নিতে পারছি না আমি, প্লিজ সব খুলে বল আমায়, আমি সব ঠিক করে দিব। হৃদয় উত্তর দিল না। হুট করে দাঁড়িয়ে রাফিকে জড়িয়ে ধরে কাঁধে মুখ বুঝল। রাফি স্তব্ধ। কিছু সময় পর টের পেল হৃদয় কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। হৃদয়কে শেষবার এভাবে কাঁদতে দেখেছিল ক্লাস 9 টিসি দেওয়ার পরে। রাফি সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছে না। এমন কিছু হবে তা ওর কল্পনার বাইরে ছিল, কিন্তু রাফি তো জানে না তার অগোচরে কত শত কাহিনী হয়ে যাচ্ছে, যা হৃদয় ওর কান অবধি পৌঁছতে দিচ্ছে না আর দেবেও না। বর্ষা, মা, খেতে আয়। বাবার মোলায়েম স্বরের ডাক শুনিয়েও বর্ষা চোখ মিলল না। তার এখন ইচ্ছে মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে মন চাইছে। ঠোঁট ফুলিয়ে যেভাবে ছিল সেভাবেই শুয়ে রইল, চোখ খুলল না। নজরুল সাহেব মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। মেয়েটার বড্ড অভিমানী। সেদিন চর মারার পর 5 দিন কেটে গেছে। এর মধ্যে তার না জুনায়েদের সাথে একটা কথাও বলেনি। জুনায়েদ এহিম এহিম করে কেশে বর্ষাকে শুনিয়ে শুনিয়ে তার বাবাকে বলল, বাবা, বর্ষা যখন ঘুমাচ্ছে তাহলে আমরা ওকে বাসায় রেখে তাড়া মেরে রাতের খাবারটা বরং কোনো রেস্টুরেন্টে সেরে আসি। বর্ষা কপাল কুঁচকে ফেলল। মনে মনে বলল, যা খুশি করো গা, আজ আমি পড়ছি না। নজরুল সাহেব মেয়ের চোখ পিটপিটানো দেখে মুচকি হাসলেন। বর্ষা জেগে আছে, তাই গলার স্বর উঁচিয়ে বর্ষার দিকে আর চোখে নজর দিয়ে জুনায়েদকে বলল, হ্যাঁ তাই চল। আজকে কি খাবি, বিরিয়ানি নাকি অন্য কিছু? জুনায়েদ মুখ টেপে হেসে বলল, আরে আসতে বলো, বর্ষা উঠে যাবে তো। ওকে আজ নিব না, ও যখন রাগ করে আছে ওকে নেওয়ার দরকার নেই। এন্ন বর্ষা আমাদের সাথে যাবে না। জুনায়েদের জলদি গিয়ে বৌমা বৃষ্টি তোর মাকে তৈরি হতে বল, বর্ষা ওঠার আগে চলে যেতে হবে। আচ্ছা বাবা, তুমি কিন্তু আবার বর্ষাকে জাগিও না। কি প্রয়োজন ওর এত স্বাদের ঘুম ভাঙানোর? বিরিয়ানির নাম শুনে বর্ষার জিভে জল চলে এসেছে, কিন্তু বাপ ভাইয়ের কথোপকথন শুনে ভীষণ রাগ হচ্ছে। যদিও সে বুঝতে পারছে তাকে রাগানোর জন্য বলছে, বুঝিও কেন যে রেগে যাচ্ছে তাই মাথায় ঢুকছে না। কিছু সময় পর বর্ষার কানে কোনো শব্দ পাচ্ছে না। তাহলে কি তারা চলে গেল? বর্ষার ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল। এক লাফে উঠে বসে চেঁচিয়ে বলল, আমি যাব, আমায় নিয়ে যাও। ভালো করে তাকিয়ে দেখল জুনায়েদ ও তার বাবা অদূরে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। তার মানে এটা বর্ষাকে কথা বলানোর জন্য পুরোটা চাল ছিল। নজরুল সাহেব এগিয়ে এসে মেয়ের মাথায় পরম মমতায় হাত রেখে বলল, তোকে ছাড়া কি আমরা কোথাও যেতে পারি? বর্ষা অভিমানে মুখ ঘুরিয়ে রাখল। নজরুল সাহেব মেয়েকে এক হাতে জড়িয়ে নিয়ে মাথায় চুমু খেয়ে বললেন, মা রে, আমরা কি তোর খারাপ চাই বল? কোনো বাবা কি তার সন্তানের অমঙ্গল চাইতে পারে? তুই অবাধ্য হলে, ভুল পথে গেলে আমার তো শাসন করতে হবে। এই যে আমি এত কষ্ট করি, কার জন্য করি, কাদের জন্য করি বলতো? ওদের ভবিষ্যতের জন্যই তো, নাকি আমার জন্য করি? আমি মরে গেলে কি আমি এসব কবরে নিয়ে যেতে পারবো? সব তোদেরই থাকবে। তোকে ভালো একটা ছেলের হাতে তুলে দিয়ে চোখ বুঝতে পারলেও আমার শান্তি। বৃষ্টি, বিয়ে আশা করি না, হাত মত আল্লাহর হাতে। উনি যখন চাইবেন তখনই এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমাতে হবে। নজরুল সাহেবের কণ্ঠ ভারী হয়ে এলো। জুনায়েদ থম মেরে রয়েছে। বাবার বলার কথাগুলো তার মনকেও আহত করেছে। বর্ষা আর নিজেকে সামলাতে পারল না। তার বাবাকে জড়িয়ে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। জুনায়েদ ব্যস্ত হয়ে সামনে এসে বর্ষার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এ পাগলি, কি হয়েছে? বর্ষা কান্না করছে তো করছি। এক সময় কান্নাই তার কমে এলে ভাঙা ভাঙা গলায় নজরুল সাহেবকে বলল, একদম মৃত্যুর কথা বলবা না। নজরুল সাহেব শুকনো হাসি দিয়ে বললেন, শোনো মেয়ের কথা, চিরদিন কি কেউ বেঁচে থাকে? না থাকুক, তুমি এসব বলবে না। জুনায়েদ বোনের মাথায় গাট্টা মেরে বলল, সেট কাঁদনি, এবার জলদি তৈরি হ, আমরা এখনই বের হব। বর্ষা চোখ ছোট করে কলা করে বলল, কেন? আমাকে বাবা আদর করেছে বলে কি তোমার হিংসে হচ্ছে? জুনায়েদ হাসল। অবশেষে যে বোনের রাগ পড়েছে তাতে সে খুশি।
দরজার আড়াল থেকে পুরো ব্যাপারটায় নজর রাখছিলেন মিনা বেগম আর অনামিকা। বাপ মেয়ে ভাই বোনের অভিমান যে সবাই, তারাও খুশি হলেন। যেই পা টিপে নিজেদের রুমের পথ ধরলেন, তখনই নজরুল সাহেব গম্ভীর স্বরে বললেন, জুনায়েদের মা, বৌমা, তোমাদের মেয়েকে কি আড়াল থেকে আড়ি পাতা কখনো যাবে না? মিনা বেগম অনামিকা থমকে গিয়ে একে অপরের দিকে জিভ কামড়ে তাকালো। ধরা পড়ে যাওয়ায় দুজনেই লজ্জা পেয়েছে। অপরদিকে ঘরের ভেতর চাপা হাসি রোলটা এবার জোরালো হলো। 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে 4টা ছেলে, তাদের মধ্যে আয়াজও আছে। প্রতিদিন সন্ধ্যায় এলাকার ছেলেরা এখানে এসে আড্ডা দেয়। আয়াজ আজ কোনো কিছুতে ধ্যান দিতে পারছে না। বারবার বর্ষার কথা মনে পড়ছে আর আপন মনে হেসে উঠছে। ওর এক বন্ধুর বন্ধন ওর গলা জড়িয়ে ধরে টিটকারির সুরে বলল। আয়াজ থতমত খেয়ে গেল। নিজেকে সামলে অবাক হওয়ার ভান করে বলল, কোন মেয়ে? মেয়েটা কে বন্ধু? যে মেয়েকে দেখে মিটমিট করে হাসছিলি সেই মেয়ে। আয়াজ বিষম খেল। মাথার তালুতে হাত দিয়ে চাপড় মারতে মারতে বলল, তেমন কিছু না। আয়াজের আরেক বন্ধু নিশীথ সুর টেনে জিজ্ঞেস করল। আয়াজ বলল, এমনি কি হাসতে পারি না? বন্ধন দৃঢ় বিশ্বাসের সুরে বলল, বুঝি বুঝি, একা একা হাসা এ যে নয়া নয়া প্রেমে পড়ার লক্ষণ, তা আমরা ভালো করে জানি। তোরা যা ভাবছিস তেমন কিছু নয়। আয়াজ প্রতিবাদী সুরে বলল। নিশীথ ধমকি উঠল, একদম লুকাবি না, ভাবের বিষয় সব বল। আয়াজ উসখুস করছে। সে এখন বন্ধুদেরকে বর্ষার বিষয় বলতে চাইছিল না, তাহলে টিপ্পনি কেটে কথা বলতেই ছাড়বে না, উঠতে বসতে খোঁচা মারবে। কিন্তু ওদের জোড়াজুড়িতে না বলেও পারল না। সব শুনে মাহিন বলল, মেয়েটার বিষয়ে খোঁজ খবর নিছিস? আয়াজ মাথা নাড়িয়ে বলল, তুই টগরকে লাগিয়ে দে, টগর এসব বিষয়ে অনেক এক্সপার্ট। 1000 খানেক টাকা দিলে মেয়ের মোবাইল নাম্বার সহ এনে দিবে। বন্ধন আয়াজের পেটে কনুই দিয়ে গুতা মেরে বলল, শালা টিট দিবি, কত বড় হারামি, আমাদের থেকে ভাবির কথা লুকিয়ে যাচ্ছিল। আয়াজ পেটে হাত দিয়ে আউজ করে শব্দ করে উঠল। পেট ধরে রেখে ধমকে বলল, বুঝতে পারছি না কি করব। মেয়ের যাবতীয় খোঁজ নিলাম, না তোরা ভাবি বানিয়ে বসে আছিস। তুই পছন্দ করিস, এটাই তোর বউ হবে। না হলে তুলে এনে তোর সাথে বিয়ে দেব। এত বছর পর তোর কাউকে মনে ধরেছে, আর বন্ধুর জন্য এতটুকু করতে পারবো না? আয়াজ এক গালি ফিল্মের ভিলেনের মতো হেসে বলল, একজনকে যেতে দিয়েছি বলে কি এটাকে যেতে দিব নাকি? এবার চুপচাপ থাকবো না। মাহিন ঠিক বলেছে, আমার না হতে চাইলেও আমার করে ছাড়বো, তবে তোদের ওই জোর করে নয়। ভালোবাসা জোর করার বিষয় নয়। বর্ষার থেকে আমি ভালোবাসা আদায় করে নিব। প্রথমে চেষ্টা করব, তারপর যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তাহলে না হয় বাঁকা করে কাজে লাগাবো। বন্ধুরা হই হই করে উঠল। নিশীথ ওহো করে চেঁচিয়ে সুর টেনে বলল, ভাবির নাম বর্ষা, আয়াজের বর্ষা। আয়াজ হাসি মুখে বলল, বর্ষায় আজ। বন্ধন মাহিনকে বলল, টগরকে কল লাগা, এখনই আসতে বল। মাহিন টগর নামের ছেলেকে কল লাগালো। জরুরি তলব পেয়ে টগর মিনিট 15 মাথায় এসে হাজির হলো। 19 বছরের তাগড়া জোয়ান পোলা টগর। সারা এলাকার খবর ওর কাছে থাকে। শুধু নিজের এলাকা নয়, পাশের কয়েক এলাকার খবরও তার কাছে মজুদ থাকে। এসেই হাসি হাসি মুখ করে বলল, কি খবর মাহিন ভাই, এত জরুরি তলব? মাহিন বলল, একটা কাজ করে দিতে হবে টগর। যে ভাই কন। চার বন্ধু পুরো বিষয় টগরকে বুঝিয়ে বলতে লাগলো। টগর মনোযোগ দিয়ে সব শুনছে, মাঝে মাঝে প্রয়োজনীয় প্রশ্ন করলো। টগর সব শুনে আশ্বস্ত গলায় আয়াজের দিকে তাকিয়ে বলল, কোনো চিন্তা করেন না ভাই, 2 দিনের মধ্যে ভাবির সকল খবর আমি আপনার কাছে আইনে দিব। এমনকি ভাবির মোবাইল নাম্বারও পাইয়া যাইবেন, তবে খরচ একটু বেশি পড়ব। আয়াজের চোখে চাপা হাসি, তা লুকিয়ে গলার স্বর মোটা করে সিরিয়াস ভঙ্গিতে বলল, টাকা পয়সা নিয়ে তুই ভাবিস না, তুই শুধু বর্ষার সব খবর আমাকে এনে দিবি, তারপর তুই যা চাইবি তাই পাবি। বর্ষা, আমার কথাটা একবার শোন। হৃদয় বর্ষার সামনে এসে 2 হাত দিয়ে পথ আটকে বলল। কলেজ গেট পার হতেই হৃদয়কে দেখেছে বর্ষা। দেখিও না দেখার ভান করে চলে যাওয়ার সময় হৃদয় পথ আটকে দাঁড়ালো। বর্ষা হৃদয়ের মুখোমুখি হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি শুনবর বল? কিছু শোনার কি বাকি রেখেছিস? ঘুরে ফিরে তো সেই এক পেঁচাল পারবি, বন্ধুর গুণগান ছাড়া তো আর কিছু পারিস না। বর্ষা রবি অ্যাডের মতো জ্বলে উঠুন আপন শক্তিতে। চোখ দুটো লাল করে মাঝখায় গলায় চেঁচিয়ে বলল, তোর বন্ধুর ভালোবাসাকে ঠোঙ্গা বানিয়ে মুড়ি খেতে বল। আমার যার তার ভালোবাসার দরকার নেই। তুই ওকে অপমান করছিস।
আমি অপমান করতে চাইছি না, বারবার তুই মনে করিয়ে অপমান করাতে বাধ্য করিস। ও আমার বেস্ট ফ্রেন্ড। আমার কিছু না। তুই কি শুরু করছিস বলতো? আমি তো মোটেও শুরু করিনি রিত, তুই যা শুরু করেছিস তার শেষ করছি। তুই আমাকে ভালোবাসিস? বর্ষা তাচ্ছিলের হাসি হাসল, চোখ নামিয়ে ফেলল। চোখে তার হতাশার ছায়া, পূর্বের সেই তেজ নেই। নিজেকে মনে মনে শক্ত করল সে। অনেক হয়েছে, আর নয়। এই দ্বিধাদ্বন্দ্বের খেলা আজ শেষই করবে। ক্ষীণ স্বরে প্রতিবাদ করে বলল, আমি তোকে ভালোবাসি না রিত। হৃদয় জোর গলায় বলল। মিথ্যে কথা। বর্ষা বারুদের মতো জ্বলি উঠল, উত্তেজিত গলায় বেশ দাপট নিয়ে বলল, হ্যাঁ, সত্যি বাসি না। যে বন্ধুর জন্য তার ভালোবাসার মানুষকে ছাড়তে পারে, তাকে কেন ভালোবাসবো আমি? তুই বন্ধুত্বের জন্য ঠিক আছিস, কিন্তু ভালোবাসায় জিরো। এমন বন্ধু প্রত্যেক মানুষের হোক, কিন্তু এমন ভালোবাসার মানুষ কোনো মেয়ের না হোক। হৃদয় আহত চোখে তাকালো। বর্ষা চোখ নামিয়ে ফেলল। তার হৃৎপিণ্ড বরাবর চিনচিন ব্যথা করছে। কিন্তু নিত্য নিত্য এই যন্ত্রণা সহ্য করার থেকে একদিনে হোক। হৃদয় হাল ছাড়ার পাত্র নয়। আরেকবার চেষ্টা করার উদ্দেশ্যে বলল, রাফির সাথে ঠিক করছিস না তুই? আবারও রাফির নাম শুনে বর্ষার সারা শরীর রাগে রিরি করে উঠল। রাগে গজগজ করতে করতে বলল, জাস্ট শাট আপ রিত, ওর নাম নিবি না আমার সামনে। কেন? এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি ওকে সহ্য করতে পারি না। যাকে সহ্যই করতে পারি না তাকে ভালোবাসবো কি করে? লিসেন, আমার লাইফ, আমার ডিসিশন। আমি কাকে ভালোবাসবো না বাসবো, কাকে রাখবো না রাখবো, তা সম্পূর্ণ আমার ব্যাপার। তুই এখানে রাফিকে ভালোবাসতে আমায় ফোর্স করতে পারিস না। বারবার একই ঘ্যান ঘ্যান পেঁচালা আর ভালো লাগে না। বর্ষা একটু থেমে কাঁদো কাঁদো সুরে বলল, দোহাই লাগি রিত, আমাকে আমার মতো ছেড়ে দে। হৃদয় চমকে উঠে বলল, আমি তোর ফ্রেন্ড বর্ষা। কোন মুখে তুই নিজেকে আমার ফ্রেন্ড বলে দাবি করিস? লজ্জা করে না? তুই বন্ধুত্বটাকেও নষ্ট করে দিছিস। তুই আমাকে ভালোবাসতে না পারতি, বন্ধুত্বটাকে রক্ষা করতি, তা করিসনি। রাফির জন্য জোর করে সেই বন্ধুত্বটাকেও গলা টিপে হত্যা করেছিস। হৃদয় চেঁচিয়ে বলল। বর্ষা বর্ষা সেদিকে ভ্রুক্ষেপ না করে হাত দুটো জোর তুই করে তোর বলল, মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আজকে থেকে তোর পথ আলাদা, আমার পথ আলাদা। তোর বিষয়ে আমি নাক গলাবো না। দয়া করে আমার বিষয়েও তুই মাথা ঘামাস না। রাফির জন্য আর ওকালতি করিস না। ওর বিষয় নিয়ে জোর করতে আসিস না। মনে রাখিস, আমাদের বন্ধুত্ব নষ্ট করার মূল কারণ তুই। আর হ্যাঁ, আরেকটা কথা আবারও বলছি, তোর মতো বন্ধু সব মানুষের হোক, কিন্তু এমন ভালোবাসার মানুষ কোনো মেয়ের না হোক। ভালো থাকিস। হৃদয় কিছু বলার আগে বর্ষা মুখ ঝামটা মেরে এগিয়ে গেল। হৃদয় করুণ দৃষ্টিতে বর্ষার যাওয়ার পানি তাকিয়ে রইল, চোখ দুটো পানিতে টই টুম্ব। বন্ধুত্ব রক্ষা করতে সে ভালোবাসার মানুষ হারিয়ে ফেলল। তার কানে এখনো একটা কথা বাজছে, তোর মতো বন্ধু সব মানুষের হোক, কিন্তু এমন ভালোবাসার মানুষ কোনো মেয়ের না হোক। বর্ষা ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে, চোখ দুটো প্রচুর জ্বলছে, কিন্তু পানি পড়ছে না। হার্টবিট দ্রুত উঠা নামা করছে। বুকের ভেতর নাম না জানা এক অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। কেমন দমবন্ধ রুদ্ধশ্বাস অনুভূতি। এর থেকে মুক্তি আদৌ মিলবে কি? একঘেয়ে বিরক্ত সুরে মোবাইল রিংটোন বাজছে। বর্ষা চোখ বুজিয়ে বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। মাথা ব্যথা উঠেছে, চোখটা সবে মাত্র লেগে এসেছে তার মধ্যে কল। মেজাজ পুরো বিগড়ে গেছে। উঠে বসলো, দুই হাতে মাথা চেপে ধরে মাথা নিচু করে রাখলো। মোবাইল বাজতে বাজতে বন্ধ হয়ে গেছে। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে আবার বেজে উঠল। বর্ষা মোবাইলের দিকে তাকিয়ে খাইয়া ফালামো লুক দিল। হাতের কাছে থাকলে নির্ঘাত আছাড় মারত। ভাগ্যিস মোবাইলটা টেবিলের উপর মাল্টিপ্লাগে চার্জ দেওয়া। অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল। আননোন নাম্বার। ভ্রু কুচকে গেলে রিসিভ করে তারপর সালাম দিল। অপর পাশ থেকে কেউ একজন শান্ত কণ্ঠে খুব সুন্দর করে ডাকলো, বর্ষা। বর্ষা দ্বিগুণ ভ্রু কুচকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো। নাম্বার সে চিনে না, কিন্তু কণ্ঠ চেনা চেনা মনে হচ্ছে। ইতস্তত ভঙ্গিতে বর্ষা বলল, হ্যাঁ, কে? আমি আয়াজ। বর্ষা অবিশ্বাস্য দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনে তাকালো। মনে হলো স্ক্রিনে নয়, স্বয়ং আয়াজকে দেখলো। হতভম্ব গলায় বলল, আমার মোবাইল নাম্বার কোথায় পেলেন? বলা যাবে না, সিক্রেট। বলুন, বলছি। একটু বারান্দায় আসতে পারবে? তোমাকে অনেক দিন দেখি না। বর্ষা চমকে উঠল। মানে ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি বারান্দায় আসো। বর্ষা দ্রুত বারান্দার দরজা খুলে এদিক সেদিক তাকালো। রাস্তার দিকে তাকাতে আয়াজ এক হাত নাড়ল। বর্ষা নির্বাক।
এই ছেলে ওর বাসার ঠিকানা, মোবাইল নাম্বার কোথায় পেল? আপনি আমার বাসা চিনলেন কিভাবে? আয়াজ দুষ্টুমির স্বরে বলল। ওমা, সেদিন না ঠিকানা দিলে, এর মধ্যে ভুলে গেলে? বর্ষা দেখলো আয়াজ মুখ টিপে হাসলো। মুখে সিরিয়াস ভঙ্গি বজায় রেখে বর্ষা বলল, আমি মজা করার মুডে নেই। একটু নিচে আসতে পারবে? সরি, সম্ভব না। দয়া করে আপনি চলে যান। কেন? কেউ দেখলে আব্বু ভাইয়ার কাছে বিচার দিবে। তুমি নিচে এলে আমি চলে যাব। মাফ করবেন। তাহলে আমিও যাব না। বসে থাকুন তাহলে। দরকার পড়লে তাই করব। আশ্চর্য, আপনি জেদ করছেন কেন? যেদের দেখছো কি, সবে তো শুরু। যত সব ঢং। বর্ষা কল কেটে দিল। রাস্তায় আয়াজের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে ফোঁস করতে করতে ভেতরে ঢুকে গেল। ঠাস করে বারান্দার দরজা আজকে ভেতরে চলে গেল। হুট করে আবহাওয়া বদলে গেল। সারা আকাশ কালো হয়ে গেছে। গুরুম গুরুম করে মেঘ ডাকছে। কিছুক্ষণ আগের মিষ্টি রোদের বিকেল এখন ঘন আধারে ঢেকে গেছে। শো শো গতিতে বাতাস বইছে। ঠান্ডা বাতাসের সাথে ধুলাবালি উঠছে। অনামিকা রান্নাঘর থেকে বর্ষাকে বলল, বর্ষা, ছাদ থেকে একটু জামা কাপড়গুলো নিয়ে আসবে, ঢল নামবে। আকাশের কি অবস্থা দেখেছো? বর্ষা চেয়ারে বসে আনমনে কিছু ভাবছিল। অনামিকার কথায় তার ধ্যান ভাঙে। সে উঠতে উঠতে বলল, আচ্ছা যাচ্ছি। সিঁড়ি বেয়ে ছাদে উঠতেই বর্ষার কাঁপুনি উঠে গেল। ঠান্ডা বাতাসে সারা শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। এত বাতাস দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি উড়িয়ে নিয়ে গেল। বৃষ্টির জামাটা দড়ি থেকে নিতে গিয়ে বাতাসে উড়ে গেল। সেটা সামনের একটা রডের সাথে আটকে থাকাই রক্ষা, নয়তো কোথায় উড়ে চলে যেত বর্ষা নিজেও জানত না। জামাটা আনার সময় রাস্তার দিকে চোখ পড়তেই বর্ষা আটকে উঠল। আয়াজ এখনও সেখানে দাঁড়িয়ে। এর মধ্যে তো আয়াজের কথা তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। রাগত্ব স্বরে বিড়বিড় করে বলল, এমন পাগলামি করছে কেন? জামা কাপড়গুলো বসা রুমে রেখে দৌড়ে বেরুতে নিলে বৃষ্টি জিজ্ঞেস করলো, কোথায় যাও পিপি? বর্ষা এক নজর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আসছি। দেরি করল না, দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। বাতাসে ওড়না জামা উড়িয়ে নিয়ে যাচ্ছে। ধুলোবালিতে তাকিয়ে থাকা যাচ্ছে না। সবাই ছোটাছুটি করছে, যার যার কাজে সে ব্যস্ত। আয়েজ রাস্তার পাশে টং দোকানের বেঞ্চে বসেছিল। বর্ষাকে দেখে দাঁড়িয়ে গেল। চোখে মুখে বিজয়ের হাসি। বর্ষা এদিক সেদিক তাকিয়ে সাবধান হয়ে নিল। পরিচিত কেউ নেই। দুই হাত বুকের কাছে গুজে রাখল। আয়াজ বাঁকা হেসে বলল, আমি জানতাম তুমি আসবে। বর্ষার কথাই উত্তর দিল না। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখেই জিজ্ঞেস করল, এমন পাগলামি করছেন কেন? আয়াজ এগিয়ে এলো। বর্ষার হাত দুটো ধরে হাঁটু মুড়ে বসে পড়ল। বর্ষা ভরকে গেল। আশেপাশে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। আয়াজের এমন কাণ্ডে সে ভয় পেয়ে গেছে। হাত ছাড়ানোর জন্য মোচড়া মুচড়ি করলেও আয়াজ ছাড়ল না। এটা কোন ধরনের অসভ্যতামি? বর্ষা বলল। আয়াজ কিছু না বলেই পকেট থেকে দুটো বড় চকলেট আর 4-5টা গোলাপ বের করলো। পকেটে রাখার কারণে গোলাপ চাপটা হয়ে গেছে। সেগুলো বর্ষার দিকে বাড়িয়ে বলল, আই লাভ ইউ বর্ষা। বর্ষা চোখ দুটো রসগোল্লা বানিয়ে আয়াজের দিকে তাকালো। ধীরে ধীরে সেই বড় বড় চোখ রাগেই লাল হয়ে গেল। ছাটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ভালোবাসার মায়েরে বাপ। বেশ কিছুদিন ধরে বর্ষাদের ফ্ল্যাটে গোছগাছ ভাব। গতকাল রাত থেকেই তাড়াটা বেড়েছে। অবশেষে বর্ষার জেদের কাছে হার মেনে নজরুল সাহেব বাসা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বাসা ছেড়ে দিব বললেই তো হয়ে যায় না, কত ঝামেলা ভেজাল জড়িয়ে যায় তা বোঝাও মুশকিল। বর্ষার কাছে এই শহরটা বিষাক্ত হয়ে যাচ্ছে। সে কিছুতেই এখানে থাকতে চায় না। এখানে থাকলেই 3টা ছেলের থেকে একজনকে বাছাই করতে হবে তাকে। কিন্তু সে এখন নিজের জীবনের সাথে কাউকে জড়াতে চায় না। অনেকদিন নিজেকে সময় দেওয়া হয়নি। মাসখানেক কেঁদে কেটে বাবা ভাইকে রাজি করিয়েছে। সূর্য তার লাল আভা ছাড়িয়ে ধরণীতে তার অস্তিত্ব জানান দিচ্ছে। নিজে গাড়ি এসে থেমেছে খানিক সময় আগে। জুনায়েদ নজরুল সাহেব ধরাধরি করে আসবাবপত্র গাড়ি বোঝাই করতে ব্যস্ত। কাজে সাহায্য করতে সাথে দালানের বাকি লোকেরাও আছে। রাস্তার দিকে তাকাতেই 1 মাস আগের কথা মনে পড়ল। আয়াজ গোলাপ দিয়ে প্রপোজ করেছিল, কিন্তু বর্ষা তা গ্রহণ করেনি। বরং মুখের উপর বলেছিল, আপনি যেটাকে ভালোবাসা বলছেন মিস্টার আজাদ খান, সেটা আসলে ভালোবাসা নয়, এটা মোহ। ভালোবাসা আর মোহের মধ্যকার পার্থক্য আমরা গুলিয়ে ফেলি। দুটো আলাদা জিনিস, কিন্তু আমরা এই পার্থক্য বুঝতে পারি না। ক্ষণিকের মোহকে ভালোবাসা ভেবে মরীচিকার পেছনে ছুটে বেড়াই। ভালোবাসা কোনো সস্তা জিনিস নয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শুদ্ধতম অনুভূতির নাম ভালোবাসা। ভালোবাসা কখনো হুটহাট হয় না।
হুটহাট যেটা হয় সেটা হলো মোহ। ভালোবাসা হয় ধীরে ধীরে। মোহ যেমন হুটহাট হয় তেমনি হুটহাট চলে যায়। আর ভালোবাসা সে তো আজীবন রয়ে যায়। আপনি মোহের পেছনে ছুটছেন। ভালোবাসতে হলে অপর পাশের মানুষটাকে জানতে হয়, বুঝতে হয়। দুদিনের পরিচয়ে ধপ করে বলে দিলাম ভালোবাসি। আদৌ কি এ ভালোবাসা? ভালোবাসা এতই সহজ? উত্তরগুলো খুঁজতে আরম্ভ করুন। আমার বিশ্বাস আপনি উত্তর পেয়ে যাবেন। কথাগুলো বলেই বর্ষা সেদিন দাঁড়ায়নি, দৌড়ে চলে এসেছে। ঝুম বৃষ্টিতে আয়াজ ভিজতে ভিজতে বিষাদের চোখে বর্ষার বারান্দার দিকে তাকিয়েছিল সারা বিকেল। কিন্তু বর্ষা আসেনি, তাকে ফিরিয়েও নেয়নি। তারপর ছেলেটা যা জ্বরে পড়েছিল, অবস্থা অনেক খারাপ। বর্ষা সেই খবর পেয়েও দেখতে যায়নি। নিজেই নিজেকে প্রশ্ন করে আজকাল, এত পাষাণ কবে হলি বর্ষা? উত্তর মেলে না। চলে যাচ্ছ? সুরভির কথাই হুঁশ ফিরে, চোখের পানি আড়াল করে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলল, খুব মিস করব। বর্ষা সুরভিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। সুরভির চোখেও পানি। দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে মানুষগুলো আপন হয়ে গেছে, নাম না জানা মায়াই পড়ে গেছে। বর্ষা দুই হাতে চোখ মুছে সুরভিকে বলল, আমিও মিস করব। ভুলে যেও না। মোবাইল নাম্বার দিয়ে যাবনি, কল করো। তোমরা চলে যাবে এখনো বিশ্বাস হচ্ছে না। বর্ষা নিজের জামা কাপড় গুছাতে গুছাতে বলল। বিশ্বাস না হলেও করতে তো হবে। বৃষ্টি দৌড়ে দরজা দিয়ে উকি দিয়ে বলল, পিপি তোমার হইছে? হ্যাঁ, হয়ে আসছে। তুই যা। দাদা ভাই ডাকছে। কোথায় যাচ্ছ? এখনো সঠিক বলতে পারছি না। আবু বলল ছোট ফুফির বাসায় রাত কাটাবে, তারপর আমাদের গ্রামের বাড়ি ফেনী চলে যাব। তারপর কোথায় যাব জানি না। আঙ্কেল ভাইয়ার চাকরির কি হবে? করবে। তোমরা চলে গেলে কিভাবে পারবে? আব্বু আর ভাইয়া তো একেবারে যাচ্ছে না, তারা শুধু আমাদের পৌঁছে দেবে। এত জিনিসপাতি নিয়ে আমরা কি যেতে পারবো? এখন ট্রান্সফার হওয়া সম্ভব নয়, কয়েক মাস সময় লাগবে। তাদের অফিসের অদূরে একটা ছোট বাসা নিয়েছে, সেখানে দুজন থাকবে। পরে ট্রান্সফারের কাগজপত্র হয়ে গেলে আমাদের কাছে চলে যাবে। সুরভি বিষণ্ণ মনে বলল, ও, তোমরা না গেলেও পারত। এই যান্ত্রিক শহরটা আমার জন্য তিক্ততায় ঘিরে যাচ্ছে। আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না। আমি এখান থেকে না গেলে দম বন্ধ হয়ে মারা যাব। বর্ষা নিশ্চুপ হয়ে গেল। সুরভি এক দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চেহারা শুকিয়ে গেছে, চোখের নিচে কাল শীটে পড়ে গেছে, উজ্জ্বলতা হারিয়ে ফ্যাকাশে রং ধারণ করেছে। আগের প্রাণোচ্ছলতা ভাব নেই, দৃষ্টি নিষ্প্রাণ। বর্ষা, তোমার হলো? হিজাব বাঁধতে বাঁধতে ঘরে ঢুকে বর্ষাকে জিজ্ঞেস করলো অনামিকা। বর্ষা বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, একটু সময় লাগবে ভাবি। অনামিকা সুরভি নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, একে অপরের থেকে মাফ চেয়ে নিচ্ছে। যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকে সেজন্য। আবার দেখা হয় নাকি না হয় তার তো গ্যারেন্টি নেই। গাড়িতে ওঠার আগে পুরো দালানটাকে আরেকবার দেখে নিল বর্ষা। এই নিরে আর ফেরা হবে না। প্রায় 6 বছর এখানে থেকেছে, কেমন জানি মায়ায় জড়িয়ে গিয়েছিল। ভেতর থেকে ছিটকে কান্না আসছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমি যাব না। প্রায় দালানের সবাই ওদের বিদায় জানাতে এসেছে। সুরভি ওড়না দিয়ে চোখ মুছছে। অনামিকা পাশের ফ্ল্যাটের এক ভাবির সাথে কথা বলছে। মিনা বেগম সবার থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে গেছে। সুরভি এগিয়ে এসে বর্ষাকে আলতো হাতে জড়িয়ে বলল, নিজের খেয়াল রেখো। বর্ষা সুরভির পিঠে হাত রেখে বলল, তুমিও। আমাদের কি আর দেখা হবে না বর্ষা? ইনশাল্লাহ। তাই যেন হয়। শুনো সুরভি, তোমাকে যে বলেছি আমরা ফেনী যাচ্ছি, তা কিন্তু কাউকে বলবে না। কেউ জানে না আমরা কোথায় যাচ্ছি। তোমায় বিশ্বাস করে বলেছি, বিশ্বাস ভেঙো না। তুমি নিশ্চিন্তে থাকো, একটা কাকপক্ষীও তোমাদের কথা জানবে না। জুনায়েদ পেছন থেকে বিরক্তির সুরে তাড়া দিয়ে বলল। অনামিকা, বর্ষা গাইতে উঠো। নজরুল সাহেব গলা উঁচিয়ে বলল, কই রে বর্ষা, এবার আয় মা। বর্ষা সুরভির দিকে তাকিয়ে ছোট করে বলল, আসছি। রিকশায় ওঠার আগেই বাসার দারোয়ানের সাথে দেখা করলো বর্ষা। সবার অগোচরে 3টা চিঠির খাম তার হাতে তুলে দিয়ে বলল, এগুলো পৌঁছে দেবেন। আমার বিশ্বাস তারা আমার খোঁজে এখানে আসবে, তখন না হয় দিয়ে দেবেন। দারোয়ানকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিল। বর্ষা রিকশায় উঠতেই তা ছেড়ে দিল। পেছনে ঘুরে তাকাতেই দেখলো সবাই ওদের হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। বাস স্ট্যান্ড অবধি রিকশায় যাবে, তারপর বাসে করে তার ফুপির বাসায়। জুনায়েদ আসবাবপত্রের গাড়িতে, বর্ষার পাশে অনামিকা, অনামিকার কোলে বৃষ্টি।
বৃষ্টি আজ চুপচাপ মনমরা হয়ে বসে আছে, বারবার চোখ মুছে পেছনে তাকাচ্ছে। অনামিকার মুখটা থমথমে, সবার মন ভার। বাসে ওঠার আগে সিম দুটো মোবাইল থেকে বের করে 2 ভাগ করে ভেঙে ফেলল। পাশের ড্রেনে ছুঁড়ে ফেলে ধীর গতিতে বাসে উঠল। জানালার পাশে বসে সিটে গা এলিয়ে দিল। প্রথম 2 সিটে অনামিকা, বর্ষা। পরের 2 সিটে নজরুল সাহেব, মিনা বেগম, বৃষ্টি তার দাদা ভাইয়ের কোলে। মিনিট 10-এর মধ্যেই বাস ছেড়ে দিল। জানালার ধারে 2 হাত গুজে প্রিয় শহরটাকে বিদায় জানাতে লাগলো বর্ষা। বন্ধুদের সাথে বান্দরবন ঘুরতে গিয়েছিল আয়াজ। সেখানে নেটওয়ার্ক অনেক বাজে। ফিরে এসে যতবার বর্ষাকে কল করেছে ততবারই সুইচ অফ বলছে। বর্ষাকে কলে না পেয়ে ওর অবস্থা খারাপ। আজ তাই ছুটে চলে এসেছে বর্ষাদের বাসার সামনে। দারোয়ানের রুমের সামনে দাঁড়াতেই ভেতরে আরও দুটো ছেলের দেখা মিলল। ছুটি নিয়ে কয়েকদিনের জন্য বাড়ি গিয়েছিল হৃদয়, সাথে রাফিও। ওদের বাসা একই গ্রামে। সবাই চলে যাওয়ায় বর্ষার সুযোগটা কাজে লাগিয়েছে। হৃদয়, রাফি দারোয়ানের কাছে বর্ষার কথা জিজ্ঞেস করতে ওদের নিয়ে রুমে চলে এলো। হৃদয়, রাফির মাথায় কিচ্ছু ঢুকছে না। মোবাইল নম্বর, কলেজ, কোচিং কোথাও বাদ রাখিনি বর্ষাকে খুঁজতে। হঠাৎ করে জলজন্ত মানুষ উধাও হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে বর্ষার বাসায় চলে এলো। আসতে পারি? আয়াজ অনুমতি চাইতেই দারোয়ান, হৃদয়, রাফি একসাথে তাকালো। দারোয়ান জিজ্ঞেস করলো, কে আপনি? আমি আয়াজ। বর্ষার কি হয়েছে? অচেনা এক ছেলের মুখে বর্ষার নাম শুনে হৃদয়, রাফি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। দারোয়ান অনুমতি নিয়ে বলল, ভিতরে আসুন, আপনাদের 3 জনের জন্য চিঠি আছে। 3 জন চমকে উঠে সমস্বরে বলল, চিঠি? কিসের চিঠি? দারোয়ান রংচোটা ট্রাঙ্ক থেকে 3টা খাম বের করে তাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বর্ষা এগুলো আপনাদের জন্য রেখে গেছে। চিঠির উপর হৃদয়, রাফি, আয়াস নাম লেখা আছে। যার যারটা সে নিয়ে নেন। হৃদয় জিজ্ঞেস করলো, বর্ষা কোথায়? দারোয়ান শান্ত কণ্ঠে বলল, চলে গেছে। তার শান্ত কণ্ঠের উত্তর 3 জনের মাথায় বাজ পড়ল। রাফি চোখ দুটো কপালে তুলে বলল, চলে গেছে মানে? দারোয়ান ম্লান হেসে বলল, হ্যাঁ, চলে গেছে। আয়াজ উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কোথায়? আমি জানি না। আমি কেন, আমাদের দালানে কেউ জানে না। ওরা আরও 2 দিন আগে বাসা ছেড়ে দিছে। কোথাও গেছে, কাউকে বলে নাই। 3 জন স্তব্ধ। আয়াজ হাতের খামের দিকে তাকালো। ওই ছেলে দুটোকে তা ওর জানার কোনো আগ্রহ নেই। হৃদয় নির্বাক ভঙ্গিতে মেঝের দিকে তাকিয়ে আছে। এত বড় শকড নিউজ শুনে ওর মাথা হ্যাং করছে। রাফি মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে, তার মাথায় কিচ্ছু ঢুকছে না। তবে তার মন বলছে তার অগোচরে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু তা সে জানে না। আয়াজ খামটা ছিঁড়ে ফেলল। ভেতরে সাদা কাগজে বেশ কিছু কথা লেখা। আয়াজ পড়তে আরম্ভ করলো। আজ ভালোবাসা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা পৃথিবীর মধ্যে থাকা স্বর্গীয় অনুভূতি। আমাদের ধরনীটা টিকে আছে তো এই ভালোবাসা নামক বস্তুটির কারণে। আপনি যে পাগলামিগুলো করেছেন তাতে অন্য কেউ হলে নির্ঘাত পটে যেত, কিন্তু আমি পারলাম না। আঘাতে আঘাতে আমি নিষ্ঠুর হয়ে গেছি, তাই আপনার প্রতি বিন্দুমাত্র অনুভূতি জন্মায়নি। আমায় মাফ করবেন। আমার পক্ষে এভাবে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। এতগুলো অপশন থেকে যে কোনো একজনকে আমি মেনে নিতে চাইনি, তাহলে যে অপর 2 জনের সাথে অন্যায় করা হবে। নিজেকে গুছিয়ে নিয়েন, আমাকে খোঁজার চেষ্টা করেন না। আমি যেখানে থাকবো ভালো থাকবো। ইতি, বর্ষা। আয়াজ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। চিঠি পড়ে সে কি রিয়াকশন দেবে তাও ভুলে গেছে। রাফি একবার আয়াজের দিকে তাকিয়ে নিজের চিঠির খাম ছিঁড়ল। রাফি, প্রথমেই বলবো হৃদয়ের খেয়াল রাখবেন। আমারও আপনার কথা ছাড়া হৃদয় যে কারো কথা শোনে না তা নিশ্চয়ই আপনি জানেন। ও ভেঙে পড়লে গড়ে তোলার দায়িত্ব আপনার। ইচ্ছে করছে অনেক কথা বলতে, কিন্তু আমি হৃদয়কে কথা দিয়েছি কখনো তা বলবো না, তাই বলতে পারলাম না। আমার আশা বাদ দিন, আমি কখনো আপনার হব না। ইতি, বর্ষা। রাফি চমকে উঠল। বর্ষা কিসের কথা বলল? হৃদয়ের পাশে বসে হৃদয়কে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, বর্ষা আমার থেকে কি লুকিয়েছে? কিসের কথা দিয়েছে তোকে? হৃদয় উত্তর দিল না। নিষ্পলক চোখে একবার রাফির দিকে তাকিয়ে চিঠির খামটা এক টানে ছিঁড়ে ফেলল। বিড়বিড় করে পড়তে আরম্ভ করলো। হৃদয়, আমি চলে যাচ্ছি। তোকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, এতটা দূরে যে তুই উপলব্ধি করতে পারবি না। আমি কোথায় তা তোর ধারণারও বাইরে। এই চিঠি যখন তুই পাবি তখন আমি বহু দূরে। তোর প্রতি কোনো রাগ নেই আমার,
তোর দিক দিয়ে তুই ঠিক ছিলি। কজন পারে বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে? আই রিয়েলি রেসপেক্ট ইউ। তবে তোর বন্ধুর গল্পে তুই হিরো, কিন্তু আমার গল্প জিরো। আরেকটা অনুরোধ, আমাকে খুঁজিস না, পাবি না। যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজ থেকে হারিয়ে যেতে বাধ্য হয় তাকে খুঁজে পাওয়া যায় না। নিজের খেয়াল রাখিস, একদম মারামারি করবি না। ইতি তোর বর্ষা। হৃদয় ধপ করে হাঁটু ভেঙে বসে পড়ল। বুকের ভেতরটা খালি হয়ে গেল। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। চিৎকার করে কান্না করতে গিয়েও থেমে গেল। মিনমিনে গলায় বলল, আমি তোকে পেয়েও হারিয়েছি, সমস্যা নাই, বন্ধুত্ব তো ধরে রাখতে পারছি, বাস্তবে আর পেলাম কই। তুই না হয় আমার কল্পনাতেই থাকলি, আর তোকে না হয় আমি দূর থেকেই ভালোবেসে যাব। আবার জীবনে হাজার মেয়ে এলেও এই হৃদয়ের একাংশ তুই থাকবি বর্ষা। আয়াজ এক নজরে হৃদয়ের দিকে তাকালো। একবার মনে মনে ভাবলো বর্ষা ওর কি হয় তা জিজ্ঞেস করবে, কিন্তু পরক্ষণেই ভাবনাকে দূরে ঠেলে দিল। কিচ্ছু ভালো লাগছে না। চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে। রাফি নিস্তব্ধ হয়ে চিঠি হাতে দাঁড়িয়ে আছে। সামনের বৈদ্যুতিক খুঁটিতে বসে একটা কাক একঘেয়ে সুরে কা কা করে ডাকছে। সেই ডাকে স্তব্ধ পরিবেশটাকে ছিঁড়ে ফেলছে। তিনটা যুবক ভাঙা মনে অদূরে তাকিয়ে আছে। ধুধু মরুভূমির মতো তাদের মন আজ শুষ্ক। কাঁদতেও ভুলে গিয়েছে তারা। নিয়তির কি অদ্ভুত খেলা! কেউ চেয়ে পেল না, কেউ পেয়েও রাখল না, আর কেউ যে কি চাইলো তা নিজেই বুঝল না।